নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনারা শুনবেন লেখক অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বাল্মীকি সিরিজের গল্প ইনসমনিয়া। লেখকের জন্ম 1988-তে উত্তর কলকাতার প্রাচীন জনপদ বরানগরে। গঙ্গার পাড় ঘেঁষে পুরনো পাড়ায় বড় হয়ে ওঠা। রামকৃষ্ণ মিশন থেকে স্কুল শিক্ষা সম্পন্ন করে দুর্গাপুরের ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে 2011 সালে স্নাতক ডিগ্রি লাভ। ছেলেবেলায় খেলাধুলা, পড়াশোনার ফাঁকে একাধিক পূর্ণাঙ্গ নাটকে মঞ্চাভিনয় করে সকলের নজর কেড়েছিলেন। বিজ্ঞান শিক্ষার পাশাপাশি সাহিত্যপ্রেম সেই ছোট থেকে। বহু পত্রপত্রিকায় লেখালেখির মাধ্যমে সাহিত্য জগতে আত্মপ্রকাশ। তারপরই একের পর এক জনপ্রিয় উপন্যাস লিখে বাংলার থ্রিলার সাহিত্যের আকাশে ইতিমধ্যেই সার্থকতার ছাপ ফেলেছেন। বাংলা সাহিত্যে জনপ্রিয় গোয়েন্দা ক্রিমিনোলজিস্ট চরিত্র শ্রী মধুসূদন মিত্র ওরফে মধু মিত্তির পাঠক সমাজে বহুল আলোচিত এবং সমাদৃত। এছাড়া অন্যান্য নানা স্বাদের থ্রিলারধর্মী ও ঐতিহাসিক উপন্যাস লিখে নজর কেড়েছেন সকলের। ইতিগজ, ছায়াপথ, সর্বনাশের আশায়, আগুন নেভে না এর মধ্যে বিশেষ উল্লেখযোগ্য। এবারে নতুন সিরিজ বাল্মীকি। আজকের গল্পটি আমরা নিয়েছি প্রজ্ঞা পাবলিকেশন থেকে প্রকাশিত বাল্মীকি সিরিজের ইনসমনিয়া এই বইটির থেকে। বইটি কেনার ডিটেলস দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, অবশ্যই চেক আউট করতে ভুলবেন না। বাল্মীকি সিরিজের দ্বিতীয় উপন্যাস মুখাল্লাদ প্রকাশিত হচ্ছে এই বইমেলায়। বইটি সংগ্রহ করবার ডিটেলস দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, অবশ্যই চেক আউট করতে ভুলবেন না। আজকের গল্পটির দৈর্ঘ্যের কারণে আমরা গল্পটিকে দুটি পর্বে বিভক্ত করেছি। আজকে শুনবেন গল্পের প্রথম পর্ব। গল্পের দ্বিতীয় তথা অন্তিম পর্বে ডিটেলস দেওয়া থাকবে পিন কমেন্ট, আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে শুনে নিতে পারেন। আজকের গল্প পাঠে আমি সন্তু এবং কুন্তল। গল্পের প্রধান চরিত্রে অর্থাৎ বাল্মীকির চরিত্রে রয়েছে আপনাদের সবার প্রিয় তথাগত চৌধুরী। তাহলে আর বেশি দেরি না করে শুরু করছি আজকের গল্প, লেখক অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বাল্মীকি সিরিজের প্রথম উপন্যাস ইনসমনিয়া, প্রথম পর্ব। তোমার এমন উদ্ভট একটা নাম কে রেখেছিল বলো তো বাল্মীকিদা? নাম শুনলেই কেমন একটা সেকেলে দাঁড়িয়েওয়ালা মুনি ঋষির কথা মনে পড়ে যায়। আমার চেহারার সাথে নামটা যায় না বলছো? একেবারেই না। তোমার এমন জিম করা সুন্দর চেহারাখানা, দাড়ি গোপ কাটা মসৃণ গাল, গা থেকে সবসময় ফাইন অ্যান্ড ফ্রেশ ডিওর গন্ধ, হাল ফ্যাশনের কেতাদুরস্ত জামা কাপড় পরো, তোমার সাথে ওই নাম যায়? কথা হচ্ছিল বাল্মীকিদার বাগবাজারের গঙ্গাপাড়ের ফ্ল্যাটে বসে। ফ্ল্যাটটা নতুন নিয়েছে বাল্মীকিদা। একেবারে গঙ্গার পাড় ঘেঁষে 5তলা বিল্ডিংটার বেশ লোভনীয় অবস্থান। বাল্মীকিদার ফ্ল্যাটটা 4তলার উপর। ড্রয়িং রুমের বিশাল জানলা দিয়ে কলকাতা শহরের অন্যতম প্রাচীন এবং জনবহুল গঙ্গার ঘাট দেখা যাচ্ছে। সেখানে সারাদিন মানুষের বিরাম নেই। তার ঠিক আগেই ট্রেন লাইন। মাঝে মাঝে হর্ন বাজিয়ে চক্ররেল চলে যাচ্ছে আপন গন্তব্যে। আর ঠিক তার পিছনেই চলমান ভাগীরথী জলস্রোত, আর ওপারে অপেক্ষাকৃত ঝাপসা দিগন্ত। জানলা দিয়ে কিছুক্ষণ চেয়ে থাকলে মুগ্ধ হয়ে যেতে হয়। বাল্মীকিদা ওর ল্যাপটপ কোলে নিয়ে খুটখুট করে কী সব যেন টাইপ করে চলেছে, আর মাঝে মাঝে সামনে খোলা বইয়ের পাতায় চোখ বোলাচ্ছে। প্রীতম আর মারুফের আসার কথা। প্রায় আধ ঘন্টা হতে চলল আমি চলে এসেছি। এমনিতে বাল্মীকিদার সঙ্গ আমি বেশ উপভোগ করি। ওর সাথে বসে বসে গেজালেও নানা বিষয়ে অনেক অজানা কথা জানা যায়। বাল্মীকিদা এই মুহূর্তে নামক একটা ডিজিটাল নিউজ প্ল্যাটফর্মের সাথে যুক্ত। বাংলা টেলিভিশনে এই ধরনের নিউজ প্ল্যাটফর্ম এই প্রথম। সারাদিন এখানে নানা রকমের খবর পরিবেশিত হয়। যুক্ত শব্দটা ব্যবহার করলাম এই কারণে যে আমি যতটুকু চিনি কোনো রকম ধরা বাঁধা চাকরি করা ওর ধাঁতে নেই। কারণ নির্দেশ মতন কাজ করার বান্দা ও নয়। নিজের খেয়াল খুশির মতন বোহেমিয়ান জীবনযাপন করতেই ওর বেশি পছন্দ। ও ওই নিউজ প্ল্যাটফর্মে কনসালট্যান্ট স্টোরি মেকার হিসেবে কাজ করে। বাল্মীকিদারা একসময় ছিল পাটনার প্রবাসী বাঙালি। যতদূর শুনেছি ওর বাবা ওখানকার কোনো এক সরকারি স্কুলে উর্দু পড়াতেন। পাটনার স্কুল থেকে ফাইনাল পাশ করে বাল্মীকিদা কলকাতায় চলে আসতে বাধ্য হয়। কারণ ভাগলপুরের কাছে হাইওয়েতে এক ভয়ঙ্কর মোটর অ্যাক্সিডেন্টে ওর বাবা মা দুজনেই একসাথে মারা যায়। বাল্মীকিদা তখন সবে স্কুলে পড়া শেষ করে কলেজে ভর্তি হব করছে। সেই সময় এই বিপর্যয়। বাধ্য হয়ে পড়াশোনার চেষ্টা বন্ধ রেখে বাল্মীকিদা কলকাতায় চলে আসে।
যদ্দূর জানি তা প্রায় আজ থেকে 20-22 বছর আগের কথা। কলকাতায় সে সময় ওর কিছু আত্মীয় স্বজন ছিল। পাটনার ঘরবাড়ি বেচে যেটুকু সম্বল জুটেছিল তা নিয়েই কলকাতায় সেই আত্মীয়র বাড়িতে এসে উঠেছিল বাল্মীকিদা। কিন্তু কলেজের পড়া শেষ হওয়ার আগেই সেখানেও গোল বাঁধে। প্রায় নিঃস্ব অবস্থায় সেই আত্মীয় বাড়ি ছাড়তে বাধ্য হয় সে। তার বিশদ কারণ অবশ্য জানি না, অত ভেঙে কোনোদিনও ও বলেনি। খেয়াল করে দেখেছি কারোর ব্যাপারে খারাপ কিছু বলতে হলে সে প্রসঙ্গ এড়িয়ে যাওয়ারই চেষ্টা করে বাল্মীকিদা। এটা ওর একটা মস্ত গুণ, এটা স্বীকার করতেই হবে। ওর গল্প আড্ডাতেও পিএনপিসির স্থান একেবারেই নেই, অন্তত আমি কোনোদিনও শুনিনি। দেশ বিদেশের নানা দুরূহ টপিক নিয়ে আলোচনা করলেও কারোর নামে কোনোদিনও একটাও খারাপ কথা বলতে শোনা যায়নি বাল্মীকিদাকে। নিজের বিগত জীবন সম্পর্কেও মুখ খুলতে চায় না খুব একটা, তাই আমরাও ফোর্স করি না। এই যেমন ওর কলকাতার আত্মীয়ের কথাই ধরা যাক। আমি নিশ্চিত বাল্মীকিদা ওদের বাড়িতে থাকার সময় ওর সাথে খুব খারাপ কিছু একটা ঘটেছিল। হয় ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল, না হয় এমন কোনো ঘটনা ঘটেছিল যাতে করে ওই বাড়ি ছাড়তে ও বাধ্য হয়েছিল। আমার ধারণা পাটনা থেকে যেটুকু আর্থিক সম্বল নিয়ে আসতে পেরেছিল তাও ওই আত্মীয়দের কল্যাণে তখনই খোয়া গিয়েছিল। কারণ একটা কথা ও বারবার বলে, সেই সময় নাকি ওর হাতে কিছু ছিল না। খুব সাধারণ মানুষ হলে আজকের জীবনে এই প্রতিষ্ঠাটুকু পাওয়ার পরে সেসব পুরনো বিস্ময় অধ্যায়ের কথা মানুষ ঘৃণা ভরে আর 5 জনকে বলে বেড়ায়। কিন্তু আমাদের বাল্মীকিদা অন্য ধাতু দিয়ে গড়া। তার কাছে বসে বসে কারো নিন্দা করার থেকে হ্যালির ধূমকেতু কিংবা আফ্রিকার গভীর জঙ্গলে পাওয়া বিরলতম নেকড়ের প্রজাতি ইথিওপিয়ান উলফ বা নিদেন পক্ষে ইসরায়েলের ন্যাশনাল ইন্টেলিজেন্স এজেন্সি মোসাদের নতুন কাউন্টার টেররিস্ট মুভমেন্ট নিয়ে আলোচনা করা অনেক বেশি সুখের। কে যেন বলেছিল, ভাগ্যে বাল্মীকি কলকাতার কোনো আপিসে চাকরি নেয়নি, নিলেই গেঁজে যেত। কথাটা সত্যি। কলকাতায় কোনো অফিস কালচারের মধ্যে গিয়ে পড়লে পরনিন্দা না করে সার্ভাইভ করা ওর পক্ষে মুশকিল হয়ে দাঁড়াতো। সে কথা আঁচ করেই ও হয়তো কখনো ধরা বাঁধা চাকরির চেষ্টা করেনি। এই যেমন আমি ব্যাংকে কাজ করি, প্রতিদিন 2টো নাকে মুখে গুঁজে ব্রাঞ্চে যাই, সারা দিন ধরে অন্য লোকের জমানো টাকা গুনি আর কড়ায় গন্ডায় হিসাব মেলাই। হিসেবের কুড়ি একটু এদিক ওদিক হলেই গর্দান যাবে, সেই ভয়ে সব সময় তটস্থ থাকি। তারপর কাজের ফাঁকে ফুরসত পেলেই পরনিন্দা করি। এই কুড়ি মানে করতে হয় আর কি, নিজে না করলেও সেই সব স্পাইসি আলোচনা এড়িয়ে থাকা অসম্ভব। কর্মক্ষেত্রে আমরা সহকর্মীদের ব্যক্তিগত জীবনে অনাহতর মতো নাক গলিয়ে এক নিষিদ্ধ আনন্দ লাভ করি। হয়তো এই আনন্দটুকুই আমাদের সারাদিনের কাজের ফাঁকে স্বস্তি এনে দেয়। কার বাড়িতে কি চলছে, মেসেঞ্জারে কাকে কি লিখছে, কে বাড়িতে বউ রেখে অফিসে কার সাথে ফ্লার্ট করছে, কে অফিস ফেরত লেডি ম্যানেজারকে বাইকে চাপিয়ে কোথায় নিয়ে যাচ্ছে, এইসব যাচ্ছে তাই আলোচনা আমাদের সবাইকে পরম তৃপ্তি এনে দেয়। এর থেকে নিস্তার নেই। আমার আর 2 বন্ধু যাদের আজ এখানে আসার কথা, প্রীতম আর মারুফ, ওদের কাজের ক্ষেত্রেও একই অবস্থা আমি নিশ্চিত। কারণ এখানে আমাদের এই রাজ্যে এর চেয়ে আলাদা আর কিছু হওয়ার উপায় নেই। প্রীতম ডাক্তার, শহরের এক নামী বেসরকারি হাসপাতালে ফুল টাইম ডিউটি করে। ওদের ভাড়ারে যা ঘটে তা না বলাই ভালো। ওদের কাছে আমাদের ব্যাংকের স্টাফেরা তো এইসব ব্যাপারে শিশু। আর মারুফ নামী আইটি সেক্টরে কাজ করে, ওখানেও এক অবস্থা। পরনিন্দা আর অকারণ ল্যাং মারামারি ছাড়া কর্পোরেট চলে না। কিন্তু বাল্মীকিদা নিজেকে এই সার্কেলের বাইরে রাখতে পেরেছে। হাজার কাজ নিয়ে সারাক্ষণ নিজেকে ব্যস্ত রাখে, নানা নামি দামি দেশি বিদেশি ম্যাগাজিনে নানা বিষয় নিয়ে লেখালেখি করে। আর তার সাথে থাকে ও নিজের প্রফেশনাল ক্যামেরা দিয়ে তোলা দুর্ধর্ষ সব ছবি। ছবি তোলার নেশায় যে ও কোথায় না কোথায় যায় তার কোনো ইয়ত্তা নেই। কাউকে কিছু না বলে ক্যামেরার ব্যাগটা কাঁধে নিয়ে হঠাৎ ডুব মেরে দেয়, তখন আর ওর কোনো খোঁজ পাওয়া যায় না। কাজের অসুবিধা হয় বলে বাল্মীকিদা বাড়িতে ল্যান্ডফোন রাখেনি, বললেই বলে, আমার সাথে কারুর অত কথা নেই যে ফোন করতে হবে। এমনিতে এই গ্রহে ওর চেনা জানা আত্মীয় স্বজন আর কি অবশিষ্ট নেই, আর থাকলেও কারোর সাথেই কোনো যোগাযোগ রাখার ওর প্রয়োজন মনে হয় না। বহিমিয়ান জীবনের পথে কোনো বাধা রাখতে চায় না বাল্মীকিদা। একমাত্র আমি, মারুফ আর প্রীতমের সাথে আজকাল ওর কিছুটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে। ব্যাপারটা আরেকটু খুলে বলতে গেলে বন্ধুত্বটা আমরাই প্রায় জোর করে তৈরি করেছি, টিকিয়েও রেখেছি। সপ্তাহে অন্তত একদিন করে বাল্মীকিদার বাড়িতে এসে আমরাই উৎপাত করি। আমাদের বরদাস্ত করতেও বাধ্য হয়, আর এখন হাসি মুখে আমাদের অনেক আবদার মেনেও নেয়। প্রীতম
প্রীতম একদিন বলেছিল, আসলে কি জানিস তো, ছেলেবেলা থেকে চূড়ান্ত টাফ লাইফের মধ্যে দিয়ে ওকে যেতে হয়েছে বলে সম্পর্কের সহজ সরল অনুভূতিগুলো ওর মধ্যে স্বাভাবিকভাবে আসে না। মনের ভাব প্রকাশ করতেই কেমন যেন ভয় ভয় পায় ও। হয়তো দুনিয়ার কাউকে এখনো সহজে বিশ্বাস করতে পারে না, অস্বস্তি হয়। ব্যাপারটা আমরাও বুঝতাম আর চেষ্টা করতাম ওই অবস্থা থেকে বাল্মীকিদাকে বের করে আনার। তাই প্রায় অনেকটা জোর করেই ওর সঙ্গে থাকতাম আমরা। প্রথম প্রথম ওর অনেক রুড ব্যবহার মেনেও নিতাম। কোনোদিন আমরা কেউ দুঃখ বা অভিযোগ অনুযোগ প্রকাশ করিনি। তারপর ক্রমে ক্রমে যা হয় আর কি, সব কিছু ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসে। বাল্মীকিদাও এখন অনেক সহজভাবে আমাদের সাথে মেশে। এখন অনেক কম কথা বললেও আগের থেকে অবশ্যই অনেক বেশি মন খুলে কথা বলে আমাদের সঙ্গে। আর সত্যি কথা বলতে কি, আমরা তিনজনের কেউই ওর সঙ্গসুখ ছাড়তে চাই না। তার কারণ আছে যথেষ্ট। আমরা তিনজনেই নিজেদের প্রফেশন নিয়ে এতটাই ব্যস্ত থাকি যে সারাদিন কাজের পর মন খানিক উৎকৃষ্ট অবসর খোঁজে। উৎকৃষ্ট শব্দটা এই কারণে ব্যবহার করলাম, কারণ কাজের শেষে বাড়ি ফিরে সেই একঘেয়ে শুয়ে বসে থাকা, টিভি বা ক্লাবে গিয়ে ক্যারাম পেটানো দিনে দিনে কেমন যেন অসহ্য হয়ে উঠছিল। বরং বাল্মীকিদার এখানে এলে মনের খোরাক জোটে। একরাশ তৃপ্তি নিয়ে নতুন উদ্যমে বাড়ি ফিরি। বাল্মীকিদার মুখে অবাক হয়ে শুনি দেশ বিদেশের সব বিস্ময়কর ফ্যাক্টস, যেসব কথা বাল্মীকিদা না বললে কোনোদিন জানতেও পারতাম কিনা সন্দেহ। কারণ ওর কাছে যেসব বই আছে, অনেক চেষ্টা করেও সেই সব বই পড়ে শেষ করার ধৈর্য আমার নেই, কোনোদিনও ছিলও না। হ্যাঁ, এই কথা ঠিক, সেসব রহস্যময় নন ফিকশনাল ফ্যাক্টস জানতে আমাদের ভালোই লাগে। তাই বাল্মীকিদা ছাড়া আমাদের গতি নেই। নতুন ফ্ল্যাটটাকে ইতিমধ্যেই বই দিয়ে প্রায় ভরিয়ে দিয়েছে ও। যেদিকেই তাকানো যায় শুধু বই আর বই। টেবিলে বই, খাটে বই, মেঝেতে বই, রান্নাঘরে বই, খারাপ হয়ে যাওয়া পুরনো ডাবল ডোর ফ্রিজের মধ্যে বই, আর দেওয়াল জুড়ে থাকা কাঁচের আলমারিগুলোর কথা না হয় বাদই দিলাম। সেগুলো সব কটা প্যাকড, এমনকি তাদের মাথাগুলো বইয়ে ঠাসা। নানা সোর্স থেকে ও যেমন বহু পুরনো দুর্মূল্য সব পুঁথি সংগ্রহ করেছে, তেমন ওয়াকম্যান, হার্লেকুইন, পেঙ্গুইন, পেট্রস্ট, ওয়ানওয়ার্ড, হ্যাচেট সহ বিদেশের প্রায় সব নাম করা নন ফিকশনাল পাবলিকেশনের বই ওর সংগ্রহে আছে। বইয়ের দাম যাই হোক, সেটা যদি ওর কাজে লাগে তাহলে যে কোনো মূল্যে সেটা জোগাড় করে ফেলে বাল্মীকিদা। আর জোগাড় করেই ক্ষান্ত হয় না, সেগুলো প্রায় গোগ্রাসে গিলে ফেলে। আর প্রয়োজন মতন সেগুলো থেকে সরলীকরণ নোটস তৈরি করে রাখে ল্যাপটপে। আজকে দিনে দাঁড়িয়েও রিসার্চের জন্য বই ওর কাছে বিশ্বস্ত সোর্স, ইন্টারনেট নয়। কাজের তাগিদে নানা বিষয় নিয়ে ওকে স্টোরি বানাতে হয়, নানা ধরনের অস্বাভাবিক রহস্যময় অ্যাসাইনমেন্টের পিছনে ছুটতে হয়। তার জন্য যেমন অদ্ভুত সব জায়গায় যেতে হয়, অদ্ভুত মানুষদের সাথে মিশতে হয়, সেই রকম বিশেষ সময় পারতপক্ষে কাউকে সঙ্গে নিতে চায় না বাল্মীকিদা। বলে এতে নাকি ওর কাজের ক্ষতি হয়, কারণ ওর তখন থাকা খাওয়ার কিছু ঠিক থাকে না। সারা দিন রাত হয়তো রাস্তাঘাটে কাটিয়ে দেয়, বা কোনো গুচ্ছ খবর কারোর পেট থেকে বের করার আশায় তার পিছনে পড়ে থাকে টানা 2-3 দিন। তখন আর কোনো দিকে খেয়াল থাকে না। এইসব কারণে আমরাও আমাদের মনে সুপ্ত ইচ্ছা দমিয়ে রাখি, ওকে জোর করি না ওর সাথে বেরোনোর। আর সত্যি বলতে কি, আমরা বাপু সাধারণ মানুষ, আমাদের ঘোরাঘুরি একটা নির্দিষ্ট ছকে বাঁধা থাকে, আর তাতেই আমরা অভ্যস্ত। কক্ষচ্যুত উল্কাপিণ্ডের মতন ছুটে বেড়ানো আজ আর আমাদের দাঁতে সইবে না। কলিং বেলের শব্দে চমক ভাঙল। একবার না, পরপর 2 বার কলিং বেল টেপা হয়েছে। অর্থাৎ দরজার ওপারে দাঁড়িয়ে ব্যস্ত বাগিশ মারুফ। ও কখনো একবার বেল টেপে না, বাকি সব কিছু হড়বড় করে করার মতন কলিং বেলটাও 2 বার টেপে। বেলের আওয়াজে বাল্মীকিদার কোনো ভাবান্তর দেখলাম না। সে সামনে খুলে রাখা 3টে পুরনো বইয়ের পাতা উল্টে উল্টে একসাথে পড়ছে, আর তাতেই ডুবে রয়েছে। এখন ওর কানের কাছে রিভলভার ঠেকালেও ঘুরে তাকাবে কিনা সন্দেহ। কলিং বেলের আওয়াজ তো তুচ্ছ ব্যাপার। অগত্যা আমি উঠে দরজা খুললাম, আর তার সাথে সাথে মারুফের হাসি মুক্ত দেখতেই পেলাম। আর পেলাম গরম মাছের কচুরির জিভে জল আনা গন্ধ। মারুফের হাতের ঠোঙার ভিতরে লুকিয়ে থাকা বস্তুটির পরিচয় অনুমান করতে আমার মতন পেটুকের খুব একটা বেগ পেতে হলো না। কয়েক মিনিটের মধ্যে গরম মাছের কচুরি থালায় সেজে সামনে চলে এলো। মারুফ এইসব ব্যাপারে খুব পাকা। ঘরে ঢুকেই এক মুহূর্ত দেরি না করে ফটাফট রান্নাঘর থেকে প্লেট বের করে ধুয়ে টুয়ে রেডি করে খাবার সাজিয়ে আমাদের সামনে তুলে ধরল। প্রীতম এখনও এসে পৌঁছায়নি, ওটা আলাদা করে ঢাকা দিয়ে রাখা হলো।
পরম তৃপ্তিসহ বাগবাজারের বিখ্যাত মাছের কচুরিতে কামড়টা সবে দিয়েছি, এমন সময় মারুফ বলল, কি কেস বলো তো বাল্মীকিদা? হ্যাঁ, বই মুখে নিয়ে বসে আছো, কপালে আবার ভ্রুকুটি দেখতে পাচ্ছি। দেখে তো মনে হচ্ছে ঈশান কোণে মেঘের ঘন ঘটা। হ্যাঁ, কি কেস? মারুফের কথায় বাল্মীকিদা মুখ তুলে একবার তাকিয়ে নিয়েই আবার বইয়ে মুখ গুজল। ওর মুখে হাসি নেই সেটা আমি অনেকক্ষণ ধরেই খেয়াল করেছি। আমি সবসময় বাল্মীকিদাকে ওর কাজের সময় কথা বলে বলে বিরক্ত করি না। যখন দেখি ও কথা না বলে নিজের কাজে ডুবে রয়েছে, তখন ওকে ওর মতন থাকতে দিই। কিন্তু মারুফ সেই পথে হাঁটে না। ওর সাথে কথা না বললে ও বকে বকে কানের পোকা বার করে দেয়। ও আবার বলল, আরে কচুরি ভাজিয়ে নিয়ে এলাম তোমার জন্য, আর তুমি রেখে রেখে ঠান্ডা করছো ওগুলোকে। কি কেস বলো তো, কি কেসটা তোমার? এবার বাল্মীকিদা বাধ্য হলো বইয়ের পাতা থেকে মুখ সরিয়ে কচুরিতে কনসেন্ট্রেট করতে। একটা কামড় বসিয়েই মুখ চোখে তৃপ্তির ভাব ফুটে উঠল ওর। এমনিতে আমাদের বাল্মীকিদা যাকে বলে খাদ্যরসিক, খেতে খুব ভালোবাসে। দরকার মতন খাওয়াতেও কার্পণ্য করে না কখনো। আয়েশ করে গরম কচুরি মুখের মধ্যে ম্যানেজ করে নিয়ে বলল, দূর, ভালো লাগে না। সামনে পুজো, ভাবলাম কটা দিন তোমাদের সাথে গল্প আড্ডা মেরে কাটাবো। তোমরা চাইলে কোথাও ঘুরেও না হয় আসতে পারি। তাই ভাবলে বুঝি? কিন্তু সে গুড়ে বালি। যা বাবা, কেন বালি কেন? আরে কে বালি দিল শুনি? আধ খাওয়া খাবারের প্লেটখানা সামনের টেবিলে নামিয়ে রেখে জামার হাতা গুটাতে গুটাতে জানতে চাইল মারুফ। কে আবার? আমাদের এই মুহূর্তের ম্যানেজিং ডিরেক্টর চাকলাদার। লোকটার সব ভালো, কিন্তু একটাই সমস্যা, মাথায় গোঁ চাপলেই ব্যাস, সেটা করা চাই, না হলে কারুর রক্ষা নেই। তা আপাতত তেনার মাথায় কি গোঁ চেপেছে? বাল্মীকিদা ওর ইম্পোর্টেড মালবোড়োর বাক্স থেকে একটা সিগারেট বার করে ধরিয়ে নিয়ে বলল, স্টোরি চাই বাবুর, নতুন কিছু স্টোরি। পুজোর 4-5 দিন তো প্যান্ডেল হপিং দেখিয়ে দেখিয়ে এই টিআরপি ধরে রাখে। জানোই তো, সব হাল ফ্যাশনের ব্যাপার স্যাপার। কিন্তু পুজো হয়ে গেলেই ব্যাস, বাবুর নতুন স্টোরি চাই, নতুন ইউনিক কিছু, অ্যাট এনি কস্ট। হ্যাঁ, তার মানে পুরো পুজোটাই মার গেল, তাই তো? দেখো ভাই, পুজোর কটা দিন নতুন জামাকাপড় পরে ধেই ধেই করে যে আমি রাস্তাঘাটে ঘুরে বেড়াতাম না, তা তোমরাও জানো। তবে ভেবেছিলাম কটা দিন একটু রিল্যাক্স করব, সেটা আর হলো না। এখন বসে বসে স্টোরি খুঁজতে হবে। হেলা ফেলা করে যা হোক কিছু যে আমি কখনো করব না, তা ওই টাকলা চাকলাদার ভালোই জানে। ব্যাস, অগত্যা সব দায় আমার। তা তুমি তো সেখানে বাপু ফুল টাইম জব করো না, সব দায় তোমার কেন? হ্যাঁ, সেই তো। আরে তুমি তো আর আমাদের মতন স্যালারি নাও রে বাবা, তোমার আবার অত দায় কিসের? আরে জাস্ট বলে দাও পারবে না। বেশি ট্যাঁফও করলে আরও 1000টা ডিজিটাল নিউজ প্ল্যাটফর্ম আছে এখন। আরে তুমি কি ভেবেছো তোমাদের ওই চাকলাদার ও ও তোমায় ভয় পায় না? তুমি হুট করে ছেড়ে দিলে ওর চ্যানেলের কি হবে তা নিয়ে ওর চিন্তা নেই ভেবেছো? বাল্মীকিদা মনে হয় চিন্তায় পড়েছে। এক মনে আঙুলের ফাঁকে গোজা সিগারেটটা ঠোঁটে ঠেকাচ্ছে আর ধোয়ার রিং ছাড়ছে। আমরা তো মনে মনে ভাবছি, এই বুঝি লোকটা সিগারেটের ফিল্টারখানা সদর্পে অ্যাস্ট্রেতে গুঁজে সোজা ল্যাপটপ কোলে নিয়ে ওদের নিউজ ডিরেক্টর চাকলাদারকে মেইল করে নিজের মতামত জানিয়ে দেবে। বাল্মীকিদাকে এরকম হঠকারী সাহসী সিদ্ধান্ত নিতে আগেও দেখেছি আমরা, তাই ভেবেই আমরা খুশি হচ্ছি। কারণ বাল্মীকিদা পুজোয় ফ্রি হলে অন্তত দিন চারেকের জন্য তো কোথাও ঢু মারা যাবে, এর চেয়ে ভালো আর কি হতে পারে। কিন্তু তারপরেও বেশ কিছুক্ষণ চুপ করে ওই একইভাবে ধোঁয়া ছাড়ার পর বাল্মীকিদা আমাদের চিন্তা আরও বাড়িয়ে দিয়ে বলল, আসলে কি জানো ভাই, আজ অবধি কোনো অ্যাসাইনমেন্ট ফেল করিনি আমি। চাকলাদার একটা দায়িত্ব দিলেন, আর সেটা আমি না করতে পেরে পালিয়ে যাব, এটাই বা কি করে হয় বলো তোমরা? বুঝলাম বাল্মীকিদার মাথায় অ্যাসাইনমেন্টের পোকা অলরেডি নড়ে গেছে। এখন আর ওকে থামানো মুশকিল। পুজোর কটা দিন যে ওকে ফ্রিলি পাবো ভেবেছিলাম, তা আপাতত দুরাশা। কচুরির শেষ কামড়টা মুখে দিয়েই বাল্মীকিদা একটা বহু পুরনো মোটা বইয়ের মাঝে একটা বিশেষ জায়গায় আঙুল ঢুকিয়ে পাতাটা খুলে কোলের ওপর রেখে ল্যাপটপের কিবোর্ডে খটখট করতে লাগলো। মিনিট খানেক একভাবে একবার বইয়ের পাতায় আর একবার ল্যাপটপের স্ক্রিনে চোখ বোলানোর পর তারপর বলল, আসলে কি জানো, একটা ইন্টারেস্টিং সাবজেক্ট পেয়েছি।
এই ব্যাপারটা নিয়ে এর আগে খুব একটা নাড়াঘাঁটা হয়নি। ভাবছি এটা নিয়ে একটু রিসার্চ করা দরকার। আর তাতে করে এই অ্যাসাইনমেন্টটা যদি নেমেই যায় তো ক্ষতি কি? যার অর্থ হলো গিয়ে যা হয়ে গেল। আমরা মন মরা হয়ে নিঃশব্দে কচুরিতে কামড় মারছি আর অপেক্ষা করে আছি বাল্মীকি দা কখন মুখ খুলবে। মারুফ তো জিজ্ঞেস করেই ফেলল, তার মানে পুজোর কটা দিন তুমি ঘরে বসে রিসার্চ করেই কাটাবে, তাই তো? হয়ে গেল। বাল্মীকি দা ভ্রু কুঁচকে এক মনে বইয়ের পাতার দিকে তাকিয়ে কিছু একটা ভাবছিল। মারুফের প্রশ্নের উত্তরে হাসি মুখে বলল, কেন ব্রাদার, আমাকে ছাড়া তোমাদের কেমন যেন গতি নেই বলে মনে হচ্ছে। ব্যাপারটা তো খুব একটা সুবিধার লাগছে না। মারুফ, তোমার হবু গিন্নি তো পুজোর কটা দিনের জন্য ব্যাঙ্গালোর থেকে কলকাতা আসছেন। তাঁর ঝটিকা সফরের ঝোড়ো প্ল্যানের ছায়া সঙ্গী তো তোমাকেই হতে হবে ব্রাদার। খামোখা আমায় নিয়ে ভাবছো কেন? খেয়াল করলাম মারুফের কানের পিছনের অংশ মুহূর্তে লাল হয়ে গেল। বাল্মীকিদার থেকে এরকম আক্রমণ একেবারেই অপ্রত্যাশিত। হুট করে গুজ্জ হাঁড়ির খবর বেরিয়ে পড়ায় মারুফের মতন পাকা বক্কাবাগিস ছেলেও কেমন যেন মিইয়ে গেল। তারপরেই আক্রমণের তীর ধেয়ে এলো আমার দিকে। আর সাগরের সঙ্গিনী নদী তো 5 দিনের জন্য 5 রকম পোশাক রেডি করে পার্লারে গিয়ে হেয়ার স্টাইল বদলে ফেলে হাপিত্তেশ করে বসে আছে সোশ্যাল মিডিয়ায় ওকে নিয়ে হামলে পড়বে বলে। কলকাতার কোনো বড় পুজোই বাদ দেওয়ার কোনো ইচ্ছা তারও আছে বলে আমার মনে হয় না। কচুরির প্লেটটা সামনের টেবিলে নামিয়ে রেখে একটা সিগারেট ধরিয়ে জানলার কাছে গিয়ে দাঁড়ালাম। মনে মনে অঙ্ক কষলাম। আমার মুখ থেকে কিছু না শুনেও বাল্মীকিদার সব জেনে ফেলাটা কি স্বাভাবিক, নাকি সাংবাদিক মাত্র এমনটাই হয়? ঘাড় ঘুরিয়ে দেখলাম মারুফ হোসেনের অবস্থাও অনেকটা আমারই মতো। সেও কেমন যেন বমকে আছে। আমাদের ভাবগতিক দেখেই বাল্মীকিদাই আবার মুখ খুলে বলল, আরে তোমরা লজ্জা পেলে নাকি? আরে আমার কাছে আবার লজ্জা কি? আর এসব কথা লুকোনোরই বা দরকার কি? মানে লুকিয়েছি কে বললো বলো তো? লুকাওনি, কিন্তু বলো তো নি। তোমরা হয়তো ভেবেছিলে আমি মানুষটা বেজায় বেরসিক, সারাদিন বইপত্তর ঘেঁটে ঘেঁটে আর নিরস জীবনযাপন করতে করতে প্রেমের রসায়ন বোধহয় আমার সাবজেক্টের বাইরে। কি তাই তো? মুখে না না বললেও সেটাই যে কারণ, তা নিয়ে কোনো সংশয় নেই। বাল্মীকিদার মতো নিজের কাজ নিয়ে ডুবে থাকা মানুষ আমি অন্তত খুব কম দেখেছি। 6 ফুটের কাছাকাছি লম্বা, মেদ বার্জিত সুঠাম পেশিবহুল চেহারা, হাই পাওয়ারের মোটা ফ্রেমের চশমার ভিতর দিয়ে সব সময় দুটো বুদ্ধিদীপ্ত চোখ আর নজর কাড়া ব্যক্তিত্ব। এসব সত্ত্বেও আমরা সবাই জানি সে একেবারে নারী সঙ্গ বর্জিত চরিত্র। বহু আবেদন নিবেদন প্রস্তাব সে হেলায় অগ্রাহ্য করে, তাও আমাদের অজানা নয়। এর কারণ কি তার শুধুই নানা রকম বেপরোয়া কাজের নেশা, নাকি কোনো পুরনো ব্যক্তিগত কারণ আছে, তা আমরা জানি না। কাজেই এসব কথা আমরা বাল্মীকিদের সামনে সংযতভাবেই এড়িয়ে যাই। মুখ নিঃসৃত উষ্ণ বাষ্পে চশমার কাঁচ দুটোকে পরিষ্কার করতে করতে বাল্মীকিদা বলল, এখন আবার এটা জানতে চেও না কিভাবে আমি এসব জানলাম, সোর্স কি ইত্যাদি। মনে রাখবে, সাংবাদিক কখনো তার বিশ্বস্ত সূত্রের খবর প্রকাশ করে না। আমি মানুষটা বেরসিক হলেও একেবারে নিরস নই, বুঝলে সাগর। কাজেই এরপর তোমার নদীকে নিয়ে একবারটি আমার ফ্ল্যাটে এসো, আলাপটা সেরে ফেলা যাবে। আমি আর অবাক হলাম না। বাল্মীকিদা আমার গার্লফ্রেন্ডের খবর যখন জানে, তখন তার নামটা না জানার কোনো কারণ নেই। হ্যাঁ, ওর নাম নদী, নদী চৌধুরী। আমার নাম সাগরনী, আর ওর নাম নদী। বড় কাকতালীয় মিল বটে। বাল্মীকিদা বলল, মারুফের কথা না হয় আপাতত বাদ দিলাম, ওর না হয় লং ডিস্টেন্স ফ্যাক্টর। তিনি সেই সুদূর ব্যাঙ্গালোরের সাইথুঙ্গা হসপিটালে কর্মরতা। কলকাতায় না এলে গাঁট ছড়া অসম্ভব। কিন্তু তুমি কেন বসে বসে বেলা গড়াচ্ছ হে? নিজে সরকারি চাকরি হাঁকিয়েছ, হরিশ মুখার্জি স্ট্রিটের অত বড় নিজেদের বাড়ি, মেয়ের বাড়ি থেকে এমন জামাইটি হাতছাড়া করতে চায় না। তাহলে বিয়েটা করছো না কেন? কি মুশকিল! বাল্মীকিদার মুখে এমন বেয়ারা কথাবার্তা এর আগে আমরা কোনোদিনও শুনিনি। আজর হলোটা কি? মারুফ মনে হয় কিছুটা ধাতস্থ হয়েছে। সে বলল, বুঝলে সাগর, আমাদের বাল্মীকিদার নতুন অ্যাসাইনমেন্ট হলো আমাদের নিয়ে রিসার্চ করা। আমাদের
আর সেই গরম খবর কিছুদিনের মধ্যেই দেখতে পাবে টিভিতে, এই মুহূর্তের চ্যানেলে। আর কিছু না পেরে ও এখন আমাদের নিয়ে রিসার্চে পড়েছে, বুঝলে? হাসি চেপে রাখতে পারলাম না। বাল্মীকিদাও হেসে ফেলল। এই কথার রেশ আরও কিছুক্ষণ চলল, কিন্তু তার আগেই সিঁড়িতে পায়ের শব্দ, দরজায় টোকা, আর তার কয়েক মুহূর্ত পরেই গলায় স্টেথো ঝুলিয়ে হাসি মুখে প্রীতমের প্রবেশ। দরজার পিছনের হুকে লেদারের সাইড ব্যাগ আর স্টেথোটা ঝুলিয়ে গাড়ির চাবিটাকে সশব্দে সামনের টেবিলের উপরে ছুঁড়ে প্রীতম জানলার সামনে রাখা বেতের চেয়ারটার উপর বসে বলল, উফ, কি গুমোট গরম পড়েছে মাইরি। এই গরমকালটা যেন কলকাতা থেকে যেতেই যায় না। হ্যাঁ, সারাদিন ধরে এয়ার কন্ডিশনে বসে থাকলে গরম তো লাগবেই ভাই, কি আর করা যাবে। বাল্মীকিদার ফ্ল্যাটে আবার এসি নেই। মারুফের সব কথা আমরা এখন আর গায়ে মাখি না। বেশি কথা বলা ওর স্বভাব, আর বেশি বকতে গিয়ে বড্ড উল্টো পাল্টা বকে ফেলে সে। হ্যাঁ, এইরকম গরম চলতে থাকলে পুজোর সব প্ল্যান মাঠে মারা যাবে, বুঝলি? হুম, মাঠে মারা যাবে না ব্রাদার, সেই কথা বলতেই তো এলাম। ব্যাপারখানা কি? আমরা তো উৎসুক হয়ে প্রীতমের দিকে তাকালামই, এমনকি বাল্মীকিদা নিজের কাজ ফেলে আর চোখে প্রীতমের দিকে চাইল। প্রীতম খানিক মুচকি হেসে আমাদের সাসপেন্স লেভেল আরেকটু বাড়িয়ে দিল। ষষ্ঠী টু দশমী আমরা কেউ কলকাতায় থাকছি না, অল প্ল্যান রেডি। মানে? কচুরির বাকি অংশটুকু আয়েশ করে চিবিয়ে নিয়ে প্রীতম যা বলল তার সার সংক্ষেপ করলে এই দাঁড়ায়। পুরুলিয়া জেলার এক অখ্যাত পাহাড়ে ঘেরা ভুবনগড় গ্রামে আমার এক দূর সম্পর্কের আত্মীয় থাকে। না, থাকে বলাটা বোধহয় ভুল হলো, এককালে থাকতো। আর সেই বাড়ি, বাড়ির মতো বাড়ি যাকে বলে, বুঝলি তো, বাংলার অনেক পেল্লায় রাজবাড়ি ভুবনগড়ের ওই প্রাচীন মল্লিক বাড়ির কাছে আকৃতিতে নেহাতি শিশু। মল্লিকদের বর্তমান পুরুষেরা সবাই নানা জায়গায় ছড়িয়ে আছে, শুধু দেশ নয়, দেশের বাইরেও। বাড়ির মেজ তরফের বর্তমান প্রবীণতম বংশধর শ্রী দক্ষিণারঞ্জন মল্লিক, তার বয়স ওই 90-এর আশেপাশে, এবং তিনিই আমার মায়ের কোনো এক সম্পর্কতুত মামা, অর্থাৎ এক কথায় আমার মামা দাদু। এই মল্লিকদের ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি এত বিপুল পরিমাণ সম্পত্তি ছিল যে বলা হতো সে সময় গোটা কলকাতা শহরটার অর্ধেক কিনে ফেলার ক্ষমতা তাদের আছে। পরের 100 বছরেও এই ধারা প্রায় অক্ষুণ্ণই ছিল, কিন্তু তারপর আস্তে আস্তে সব কিছুর ভাঙন ধরেছে। সেই বিপুল সম্পত্তি শরিকি বিবাদে নানা ভাগে ভাগ হয়ে সর্বত্র ছড়িয়ে গেছে। পরবর্তী বংশধরেরা সব বেচে বুঝে যে যার মতো আলাদা হয়ে পড়েছে। আসলে যা হয় আর কি। একত্রিত স্থাবর সম্পত্তি বলতে এখন কলকাতার বাড়ি আর ভুবনগড়ের সেই পেল্লায় প্রাসাদ। তবে বনেদি বড়লোক বলতে যা বোঝায়, মল্লিকরা হলেন তাই। আজও ওদের বাড়ি অনেক দামি দামি দুর্মূল্য অ্যান্ট্রিক্সে ঠাসা। সোনাদানা আজও পর্যন্ত অপর্যাপ্ত রয়েছে। প্রতি 4 বছর অন্তর আমার এই মামা দাদু অর্থাৎ দক্ষিণারঞ্জন মল্লিকদের দায়িত্ব পড়ে বংশের অতি প্রাচীন দুর্গাপুজোটা করবার জন্যে। তাই এই 4 বছর পর পর ভুবনগড়ের এই কেল্লাসম প্রাসাদে পরিবারের গুটি কয়েক সদস্য এসে একত্রিত হয়। দেশের বাইরে থেকেও নিকট আত্মীয়রা এসে উপস্থিত হয়। তারপর সাড়ম্বরে 4 দিনের পুজো কাটিয়ে বিজয়া সেরে যে যার মতো ফিরে যায়। 4 বছর পর পর এই পুজোর সময়ে ভুবনগড় যেন একদম নতুন সাজে সেজে ওঠে। গোটা গ্রামের মানুষের ঢল নামে মল্লিক বাড়িতে। এককালে নাকি গোটা গ্রামের কারোর বাড়িতে পুজোর 4 দিন হাঁড়ি চড়ত না। এখন অবশ্য পরিস্থিতি বদলেছে, মল্লিকদের সেই অবস্থা এখন আর নেই। আর তাছাড়া গ্রামের মানুষের সংখ্যাও আগের থেকে অনেক বেড়েছে। তবে হ্যাঁ, সবাইকে খাওয়ানো সম্ভব না হলেও মল্লিকরা এখনও পুরনো রীতি একেবারে বিসর্জন দেয়নি। অষ্টমীর আর নবমীর সন্ধিক্ষণে মল্লিক বাড়ির পুজোয় মহাধুম হয়। প্রবল নিষ্ঠা সহকারে সন্ধি পুজো তো হয়ই, তবে সাথে ভুবনগড়ের অতি প্রাচীন দেবী মা ভবানীর পুজো হয় সেখানে। বছরের ওই একটা দিনই ভুবনগড়ের মা ভবানীর পুজো হয়। মন্দির থেকে বিগ্রহ নিয়ে আসা হয় মল্লিক বাড়ির ঠাকুর দালানে। দেবী দুর্গার সাথে এক আসনে মা ভবানীও পূজিত হন। সে বিশেষ মুহূর্তের সাক্ষী থাকতে গোটা গ্রাম এসে ভিড় করে মল্লিক বাড়ির বারমহলের ঠাকুর দালানে। এই রীতি চলে আসছে বহু বছর, আজও এর অন্যথা হয় না। মল্লিক বাড়ির মূল ফটক সেই দিন খুলে দেওয়া হয় সকলের জন্যে। পুজো দেখে প্রসাদ খেয়ে মাঝরাতে সকলে যে যার ঘরে ফেরে। বলো কি হে?
এ যে রূপকথার গল্পের মতো শোনাচ্ছে। এই 2025 সালে দাঁড়িয়েও এসব হয়? প্রীতম ততক্ষণে বাল্মীকিদার এই বসার ঘরের মেঝেতে পাতা ম্যাট্রেসটার উপরে বেশ গুছিয়ে বসে পড়েছে। পাশে পড়ে থাকা তাকিয়াখানা কোলের উপরে টেনে নিয়ে এক পেল্লায় ঢেঁকুর তুলে সে বলল, এখন আর কইবা হয়, আমার মায়ের মুখে মল্লিক বাড়ির পুরনো দিনের আড়ম্বরের কথা শুনলে তোদের চোখ কপালে উঠবে। আমি সবটা জানি না, তবে যতটুকু জানি এখন বরং তোলা থাক। যেতে যেতে বা ওখানে গিয়ে বলবো, ব্যাপারটা বেশ জমবে বুঝলি। আমরা ওখানে যাব মানে? এতজন মিলে ওই মল্লিকগড়ে গিয়ে উঠবো? হ্যাঁ, আলবাত উঠব। আরে ব্রাদার, ভুবনগড়ের মল্লিক বাড়িতে রাত্রিবাস করা সে এক ভাগ্যের ব্যাপার। আমি সেই হাফ প্যান্ট পরা বয়সে একবার না দুবার গেছিলাম মায়ের সাথে। আজ সব কিছুর পরিষ্কার স্মৃতিও নেই। শুধু এটুকু মনে আছে, অত বড় ঠাকুর দালান জন্মে দেখিনি। এক পাক দৌড়ে এলে একেবারে হাঁপ ধরে যেত। আর মনে আছে রাশভারী চেহারার ওই মামা দাদুকে। তখন ওনার বয়স 60-এর কাছে, কিন্তু চেহারা দেখলে বয়স 40 বলে ভুল হতো। সে যাকে বলে লম্বা পেটানো চেহারা, কাঁচা পাকা মাথা ভরা মসৃণ চুলের ঢেউ মাথা ছাড়িয়ে প্রায় ঘাড় পর্যন্ত নেমে এসেছে। ওই বিশাল বাড়ির ছেঁড়া ছেঁড়া ছবি আর মামা দাদুর মুখখানা ছাড়া আর মনে পড়ে অষ্টমীর সাথে সন্ধি পুজোর সময় পাঠা বলি স্মৃতি। সেই প্রথম 2 হাত দিয়ে মুখ ঢেকে 2 আঙুলের ফাঁক দিয়ে দৃষ্টি গলিয়ে দূর থেকে সভয়ে বলির দৃশ্য দেখেছিলুম। মামা দাদুর ওই লাল তিলক পড়া চেহারা, কপালে মামা করে ওই হুঙ্কার, আর নিরীহ অবলা প্রাণীটির মারণ চিৎকার শুনে প্রায় 3 রাত্রির ঘুমোতে পারিনি। ভুলভাল স্বপ্ন দেখেছি শুধু। ব্যাস, স্মৃতি বলতে এটুকুই, আর কিছু নেই। মাথা ঘুরিয়ে দেখলাম বাল্মীকিদা কাজ ফেলে এক মনে প্রীতমের মুখের দিকে তাকিয়ে ওর কথা শুনছে, কিন্তু এখনও হ্যাঁ না কিছুই বলছে না। ব্যাপারটা আরও পরিষ্কার করে বোঝার জন্য আমি জিজ্ঞেস করলাম, তা একদিন পরে মামার ওখানে যাবে ঠিক করলে যে? দেখো, সত্যি বলতে কি, অসুস্থ হওয়ার আগে মা প্রতিবারই যেত। আমার আর যাওয়া হতো না। কিন্তু মা তো এখন আর অত দূর যেতে পারে না। মামা দাদুর থেকে প্রতি 4 বছর অন্তর একটা করে চিঠি বা টেলিফোন আসে, পুজোর কটা দিন যাতে ওখানে গিয়ে কাটিয়ে আসি। শেষ কবার তো যাওয়াই হয়নি। আমিও কলেজ পাশ করে বাইরে ছিলাম, যাওয়ার সুযোগ ছিল না। এইবারে মামা দাদু ফোন করলো আর মা কথা দিয়ে বসলো যে আমি যাব। ব্যাস, আর কি। তা যাওয়ার কথা তো তোমার, এত সাঙ্গপাঙ্গ নিয়ে ওখানে হামলা করা ঠিক হবে? আরে তুমি কি খেপেছো নাকি? আমি একা যাব? মল্লিক বাড়িতে পুজোর সময় আমরা কজন গেলে তাকে বুঝি হামলা করা বলে? আরে বাবা, ওখানে গেলে বুঝতে পারবে। ও বাড়িতে এককালে কটা ঘর ছিল জানো? 200টা। আজ অবশ্য অত ঘর নেই, বাড়ির 2টো দিক ভেঙে ভুঙে গেছে। কিন্তু তাও যা আছে, কম করে 150 লোকের আয়েশ করে রাত্রিবাস করানো যায় ও বাড়িতে। আর তাছাড়া মায়ের মুখে আমাদের সবার কথা শুনে মামা দাদু নাকি একেবারে আনন্দে আটখানা হয়ে আছে। এত বড় পুজো, এত আড়ম্বর, এত আয়োজন, অথচ আজ তো লোকবল প্রায় নেই বললেই চলে। আত্মীয় পরিজনরা কাজের বাহানা দিয়ে কেউ আর যেতে চায় না, সব দায়িত্ব বুড়ো মানুষটাকে একলাই নিতে হয়। হাতে গোনা কয়েকজন আত্মীয় আর বন্ধুবান্ধব ছাড়া নিজের লোক আর কেউই থাকে না, বুঝলে। গ্রামের লোক আর চাকর বাকর দিয়ে কাজ চালিয়ে নিতে হয়। আমরা যাব শুনে বুড়ো তো একেবারে হাঁপ ছেড়ে বেঁচেছে। বলছে মন খুলে কথা বলার মতো কয়েকজন নিজের লোক পাওয়া যাবে। তাহলে এবার বলো, আমি কি সবাই মিলে যাওয়ার সিদ্ধান্তটা ভুল নিয়েছি? বুঝলাম প্রীতম এইবারে পুজোয় ওর মামা দাদুর বাড়ি অর্থাৎ পুরুলিয়ার ভুবনগড়ে যাবে। এ কথা মোটামুটি ঠিক করেই ফেলেছে। আর আমাদেরকেও যে বগলদাবা করে নিয়ে যাবে এই ব্যাপারেও সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। ও আমাদের জানে, চেনে, কাজেই এমন লোভনীয় প্রস্তাব যে আমরা নাকচ করব না তাও আগেই আন্দাজ করেছে। হ্যাঁ, মানে সারা বছর রোগ আর রোগী নিয়ে ঘাটতে ঘাটতে একেবারে কিলুর চচ্চড়ি হয়ে গেছে মায়েরই। পুজোর কটা দিন একটু হালকা থাকে, এই অবসরে একটু রিল্যাক্স না করলেই নয়। আর তোমরা এটা অস্বীকার করতে পারবে না যে তোমাদেরও ঠিক এই একই অবস্থা। আর বাল্মীকিদের কোনো বারণ কিন্তু আমি শুনবো না, কারণ ভুবনগড় না গেলেও আমরা একসাথে কোথাও যাব, এ কথাটা কিন্তু ঠিক করাই ছিল। সো হোয়াই নট ভুবনগড়? বুঝলাম প্রীতম একেবারে যাকে বলে নাছোড়বান্দা। ওর মাথায় এখন ভুবনগড়ের দুর্গাপুজো চেপেছে, ও না গিয়ে ছাড়বে না।
এমনিতে আমার যেতে কোনো আপত্তি নেই। এই পচা গরমে কাবাব হতে হতে প্রবল ভিড়ভাট্টার মধ্যে কলকাতার রাস্তায় রাস্তায় আর প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে বেড়াতে আমার আর ইচ্ছা করে না। তার চেয়ে ভুবনগড়ের রাজবাড়ির পুজো দেখা অনেক আরামের। আমি শুধু ভাবছি নদীর কথা। সেই বেচারা পুজোর কটা দিন আমার সঙ্গে নানা রকম প্ল্যান করে রেখেছে। তাকে ছাড়া পুজোটা কাটাতে মন চাইবে না কিছুতেই। বাল্মীকিদা এতক্ষণ একটা কথাও বলেন, এবার মুখ খুলে বলল, দক্ষিণ কলকাতার সিধুবাবুর বাজার যার নামে, সেই সিদ্ধেশ্বর মল্লিক কি তোমার মামা দাদুর বংশধর? আরে আরে তুমি চেনো দেখছি। চিনি না, জানি। তাই নাকি? কি করে জানলে? আরে মামা দাদুদের পরিবার কিন্তু কোনোদিনও খুব একটা লাইমলাইটে আসেনি। কলকাতার মল্লিক বাড়ির কথা কলকাতার ইতিহাসে বিশেষ পাওয়া যায় না। শোভাবাজার রাজবাড়ি, জানবাজারের রানীর বাড়ি, হাটখোলার দত্তবাড়ি, লাটুবাবুর বাড়ি, এসবের মতো ও বাড়ি এত পপুলার নয়। তাই জিজ্ঞাসা করছি আর কি। বাল্মীকিদা মৃদু হাসল, যার অর্থ আর 5 জন যা জানে না সেটা জানাই তো আমার কাজ। তারপর বলল, কলকাতার ইতিহাস ঘাটলে ও বাড়ির খবর না পাওয়ার একটাই কারণ, কলকাতার থেকেও সিধু মল্লিক বেশি ফ্লারিশ করেছিল ওই ভুবনগড়ে। ওখানকার লোক ওকে দেবতার চোখে দেখত। ভুবনগড় সম্পর্কে কিছু পড়াশোনা এককালে করেছিলাম। জায়গাটা কিন্তু একটু গোলমেলে। গোলমেলে? এই খুলে বলো তো। হ্যাঁ, জায়গাটা খুব একটা সুগম নয়। 3 দিকে পাহাড়ে ঘেরা, আর যোগাযোগের রাস্তা প্রায় নেই বলেই চিরকালই ঝঞ্ঝাটের আঁতুড়ঘর হয়ে আছে। শোনা যায় এককালে বেঙ্গল ভলেন্টিয়ার্স, মানে বাংলার স্বদেশী আন্দোলনের সাথে জড়িত গ্রুপের গোপন মন্ত্রণা সভা ছিল ভুবনগড়। তারপর শোনা যায় 70-71-এর নকশাল মুভমেন্টের সময়ও অনেক নকশালপন্থী নেতা পুলিশি এনকাউন্টারের ভয়ে ওখানে আস্তানা গেড়েছিল। এবং আমার ধারণা বাংলার মাওবাদী আন্দোলনের বেশ কিছু উপরের সারির নেতার আজও ভুবনগড়ের সাথে ভালোই যোগাযোগ আছে। সাব্বাস বাল্মীকিদা, সার্থক তোমার পড়াশুনো। তুমি মোটামুটি সবই ঠিক বলেছ, তবে প্রথম ব্যাপারটা ছাড়া। এই যেমন ঝালদা, ভুবনগড়, জটাধারপুর, পুরুলিয়া জেলার এইসব অখ্যাত জায়গাগুলো বরাবরই উগ্র অতি বাম রাজনীতির আখড়া হয়ে এসেছে। নকশাল আমলেও এসব এলাকায় খুন খারাপি হয়েছে বিস্তর। সেই সময় ভুবনগড় রেড করে পুলিশ বহু নকশাল নেতাকে গ্রেপ্তার করেছে আর তাদের মাস্টার প্ল্যান বানচাল করেছে। হালে মাও মুভমেন্টের সাথেও ভুবনগড়ের নাম জড়িয়েছে। তবে তুমি যেটা বললে ওই অ্যান্টি ব্রিটিশ মুভমেন্টের ব্যাপারটা, ওটা নিয়ে আমার ডাউট আছে। আমি যতদূর শুনেছি ও বাড়ির লোকজন বরাবরই ইংরেজদের তোয়াজ করে এসেছে। সে সময় অত বড় এস্টেট বিনা উপদ্রবে চালাতে গেলে সেই তোয়াজ করা খুবই জরুরি, তা নিশ্চয়ই বুঝতে পারছ। এই যে বংশ পরম্পরায় মহারাজা, রায়বাহাদুর এসব খেতাব কি আর এমনি এমনি? সে সময় বহু বড়লাট ছোটলাট ভুবনগড়ে যেত। পুজোর সময় বহু ইংরেজ বড় কর্তা সেখানে নিমন্ত্রিত হতো। এছাড়াও বছরের বিভিন্ন সময়ে তাদের কাছে শিকারের নেমন্তন্ন আসতো ভুবনগড়ের মল্লিক বাড়ি থেকে। কাজেই বেঙ্গল ভলেন্টিয়ার্সের ব্যাপারটা। বাল্মীকিদা উঠে দাঁড়িয়ে একবার জানলার কাছ থেকে ঘুরে এলো। ওর ল্যাপটপের ডালা আপাতত বন্ধ। বুঝলাম ভুবনগড় ওর মনে ধরেছে, কিন্তু আমার ভাবনাকে ভুল প্রমাণ করে বাল্মীকিদা জানলা দিয়ে গঙ্গার দিকে তাকিয়েই বলল, যাও, তোমরা ঘুরে এসো, ভালো লাগবে। সে কি? যাও মানে? তুমি যাবে না? হাতে একটা কাজ এসেছে হে, সেটা শেষ না করে তো যাওয়া চলে না। শরতের সুন্দর আকাশ হঠাৎ করে ধূসর হয়ে এসে প্রবল ঝড় বৃষ্টি খুব একটা অস্বাভাবিক ব্যাপার নয়। এমন ঝঞ্ঝা প্রায় প্রতি বছরই দেখা যায়, কিন্তু আজ যেন ভুবনগড়ের আকাশ ভেঙে পড়েছে। কোথা থেকে একরাশ কালো মেঘ এসে গোটা গ্রাম ভাসিয়ে দিয়ে যাচ্ছে। ভর দুপুরে যেন রাতের আধার ঘনিয়ে এসেছে। কালো আকাশের বুক চিরে মুহুর্মুহু বিদ্যুতের ঝলকানি আর হারহিম করা বজ্রপাতের হুঙ্কারে বৃদ্ধ মানুষটার বুক বারংবার কেঁপে কেঁপে উঠছে। পুরনো মোটা ফ্রেমের হাই পাওয়ারের চশমাটা বারবার চোখ থেকে খুলে আঙুল দিয়ে মুছে নিচ্ছেন তিনি।
আর বৃষ্টির বাঁধা সরিয়ে সামনের পাহাড়টার দিকে তাকাচ্ছেন। এদিকটা এমনিতেই গ্রাম থেকে বেশ খানিকটা দূরে, লোকজন এখানে বিশেষ থাকে না বললেই চলে। তার উপর আজ এই বৃষ্টিতে দিগন্ত জুড়ে জনমানুষের দেখা পাওয়া যাচ্ছে না। বৃদ্ধ মানুষটা কাঁপা কাঁপা পায়ে এগিয়ে যাচ্ছে সামনের পাহাড়টা লক্ষ্য করে। ওই পাহাড় বেয়ে কিছুটা উঠলেই গ্রামের জাগ্রত ভবানী মায়ের মন্দির, যে মন্দির এখন পরিত্যক্ত। কোনো এক অজানা অভিশাপে বহু বছর আগে থেকেই মন্দিরের নিত্য পূজা বন্ধ হয়ে গিয়েছে। 4 বছর পর পর দুর্গাষ্টমীর রাতে গ্রামের লোক একজোট হয়ে মন্দির থেকে বিগ্রহ নিয়ে আসে এই মল্লিক বাড়িতে। সেই রাতেই ভবানী মা পুজো পান। গোটা মন্দির এখন সাপখোপের আস্তানা আর আগাছার জঙ্গল। পঞ্চায়েত প্রধানের নির্দেশে মন্দিরের চারপাশে প্রবেশ নিষেধের ব্যারিকেড লাগানো। বৃদ্ধ সে কথা জানেন, তাও চলেছেন। এক অদ্ভুত টানে এগিয়ে চলেছেন সকল প্রতিবন্ধকতা কাটিয়ে। বৃষ্টির শব্দে আর সমস্ত শব্দ চাপা পড়ে যায়, তবুও বড় বড় গাছের ফাঁক দিয়ে বয়ে চলা ঝোড়ো হাওয়ার তাণ্ডব এক শিরশিরে শব্দ বয়ে নিয়ে আসছে, যে শব্দের স্থায়িত্ব কম। একটা বড় জামরুল গাছের তলায় দাঁড়িয়ে বৃদ্ধ এক মনে কি যেন ভাবতে লাগলেন। ওকে দেখে মনে হলো গাছটা ওর চেনা। চারপাশের প্রকৃতি যেন বৃদ্ধের খুব চেনা, খুব আপন। গাছের নিচে বৃষ্টির জলের ঝাপটা খানিকটা কম। বৃদ্ধ ওর মলিন ফতুয়ার পকেট থেকে একখানা ভেজা ন্যাকড়া বের করে মুখের ওপর একবার বলিয়ে নিলেন, কিন্তু তাতে কোনো লাভ হলো না। মিনিট খানেক গাছের গড়িতে হেলান দিয়ে দাঁড়ানোর পর বৃদ্ধ আবারও কাজটা হাতে নিয়ে সামনের দিকে পা বাড়ালেন। থামলে চলবে না, আরও কিছুটা এগিয়ে যেতে হবে তাকে। আরও মিনিট খানেক ওইভাবে চলার পর পাহাড়ের ঢাল শুরু হলো। এদিকটা মানুষের পা প্রায় পড়ে না বললেই চলে, তাই আগাছার গাছের শিকড়ের জঙ্গলে পা যেন জড়িয়ে যায়। বৃদ্ধের এক পায়ে জোর নেই, পঙ্গু, অকর্মণ্য। এক পায়েই ভর দিয়ে ক্রাচ হাতে ওই পথ বেয়ে উপরে আসা বেশ কষ্টকর। ওর প্রবীণ শ্বাসযন্ত্র দম নিতে না পারায় বুকের খাঁচা বারংবার উপর নিচ করছে। অবিশ্রান্ত বৃষ্টির জলধারা যেন সুতীক্ষ্ণ ফলার মতো তার চোখে মুখে আঘাত হানছে ক্রমশ। অতি কষ্টে পাহাড়ের গা বেয়ে পায়ে চলা পথ ধরে উপরের দিকে উঠতে লাগলেন বৃদ্ধ। এই রাস্তা তার চেনা। এত বছরে সভ্যতার অনেক পট পরিবর্তন হলেও ভুবনগড়ের ভবানী মন্দিরের এই পাহাড়ি পথ যেন সেই একই আছে। ভুবনগড় যেন সভ্যতার বাইরে পড়ে থাকা এক স্থবিরতা, সময়ের সাথে সাথে যা বদলাতে জানে না। ধর্মীয় গুণামির কারণে ভুবনগড়ের মানুষ সারা বছর এ পথে পা বাড়ায় না। মল্লিক বাড়ির বড় কর্তা ছাড়া আর কারুরই অধিকার নেই মা ভবানীর বিগ্রহ ছোঁয়ার। পুজো করা তো দূরের কথা। বৃদ্ধ অবিচল ভঙ্গিতে ভাঙা মন্দিরের দোরগড়ায় এসে দাঁড়ালেন। ঝড় বৃষ্টির প্রকোপ যেন ক্রমশ বাড়ছে। চারপাশে এক ভয়াবহ প্রলয়ঙ্কর পরিস্থিতি। মন্দিরের বাইরের জীর্ণ তরুণের উপর ঝুলতে থাকা সুবিশাল ঘণ্টার গায়ে লতা পাতা জড়িয়ে এই দারুণ হাওয়ার দাপটেও ঘণ্টাখানা দুলছে না। বৃদ্ধ জানেন ভবানী মন্দিরের ঘণ্টা অসময়ে বাজে না। বৃদ্ধ পুরনো স্মৃতি রোমন্থন করতে করতে পরম যত্নে ঘণ্টার গায়ে একবার হাত বোলালেন। তারপরেই মন্দিরের পিছন থেকে ছলাৎ শব্দে ঘাড় ঘুরিয়ে তাকালেন সেদিকে। বছর 30-এর এক দীর্ঘদেহী যুবক পা ঢাকা ভারী স্যান্ডাকের জুতো পরে এগিয়ে এলো তার দিকে। তার পরনে মাথা ঢাকা বর্ষাতি, চোখে চশমা আর গালে চাপদানি। দাড়ি অবিন্যস্ত পরিচর্যার অভাব তা দেখেই বোঝা যায়। বৃদ্ধ ঘুরে তাকালেন সেই দিকে। কাঁপতে থাকা ডান হাতখানা এগিয়ে দিলেন ওর দিকে। মা তো তোমায় দীপ্রাহরিক শুভেচ্ছা।
মাহাতো বলে যাকে ডাকা হলো, সে বৃদ্ধের মুখে এমন বিশুদ্ধ বাংলা আর বলিষ্ঠ উচ্চারণ শুনে চমকে যায়। গলার স্বরটা কেমন যেন চেনা চেনা লাগে তার। আশ্চর্য, এত মিল! সে পায়ে পায়ে এগিয়ে এলো বৃদ্ধের দিকে, ডান হাতটা তার দিকে বাড়িয়ে দিয়ে বলল, আরে আপনি এই বয়সে দুর্যোগ মাথায় করে এতটা রাস্তা এলেন কেন? আমরা কি গ্রামের অন্য কোথাও গিয়ে কথা বলতে পারতাম না? শুনেছিলাম তোমরা চরমপন্থী বিপ্লববাদের সঙ্গে যুক্ত, নিজেদের দাবি প্রতিষ্ঠিত করতে রক্তপাতে তোমরা পিছপা হও না। তোমরাও মনে মনে ধর্মীয় কুসংস্কার পোষণ করো নাকি? তুমিও কি অসময়ে ভবানী মন্দিরে আসতে ভয় পাও? মাহাতো কিছুটা অবাক হয়। বৃদ্ধ অসহায় মানুষটা যে এরকমভাবে কথা বলতে পারে তা সে ভাবতেও পারেনি। অবশ্য বোঝা উচিত ছিল, বৃদ্ধের অতীত ইতিহাস মাহাতোর জানা। তাই সে দৃঢ় কণ্ঠে বলল, আমি ভয় পাই না স্যার, আমাদের দলের অনেকেই পায় না। ইনফ্যাক্ট আমাদের কোনো রকম গোপন মাস্টার প্ল্যান ছকতে হলে আমরা কিন্তু এই মন্দিরেই এসে জমায়েত হই, কারণ এর চাইতে সেফ জায়গা এই ভুবনগড়ে আর দুটো নেই। মানুষ মরে গেলেও এখানে আসবে না। তাই আমি আমার কথা বলছি না, আমি আপনার জন্য বলছিলাম। বৃদ্ধ হাসলেন। বহু পুরনো মলিন কাঠের ক্রাচখানা সামনে শুইয়ে রাখা। অতি কষ্টে একটা বড় পাথরের উপর বসলেন তিনি। তারপর বললেন, ঠিক, তোমরা ভুবনগড়ের উন্নতি চাইলে জানবে এই গোঁড়ামি আর অন্ধ কুসংস্কার এবার বন্ধ হওয়া দরকার। ঈশ্বরের অস্তিত্ব যদি থেকে থাকে তাহলে তিনি মানুষের কল্যাণের জন্য আছেন, ভয় সৃষ্টির জন্য নয়। তোমরা বাইরে রেভলিউশন করছো, অনেক মানুষের মুক্তির জন্য লড়ছ, সকলের সমানভাবে বাঁচার অধিকার আছে এই দাবিতে সোচ্চার হচ্ছ, অথচ নিজেদের জায়গাটাকেই দেখছ না। তোমরা জানো আজই টেকনোলজির রমরমাতেও ভুবনগড় কেন এত পিছিয়ে আছে? এখানকার মানুষদের কেন এত দুর্দশা? কারণ তোমরা বাইরে নিয়ে বেশি ভাবো, নিজের জায়গার কথা ভাবো না। এই ভবানী মায়ের মন্দির আর তাঁর জাগ্রতরূপী অস্তিত্বকে সামনে রেখে ভুবনগড়ের মানুষ সাধারণ লোকের মনে এমন ত্রাস সৃষ্টি করেছে যে লোকে এখানে আসতে ভয় পায়। আজকের দিনেও এই গ্রামে আসার কোনো সহজ রাস্তা তৈরি হয়নি। আজও এখানে অনেক ঘরে ইলেকট্রিসিটি নেই, মোবাইল টাওয়ার নেই, ইন্টারনেট নেই, স্কুল নেই, কলেজ নেই, হাসপাতাল নেই, এমনকি পুলিশ আউটপোস্টও গ্রামের বাইরে। আমাদের আন্দোলন তো এই নেই স্যার, শুধু ভুবনগড় কেন, আশেপাশের অনেক গ্রামেই তো এই একই দুর্দশা। বাংলার বাইরেও অনেক জায়গা আজও এই অবস্থায় পড়ে আছে। আমরা কিন্তু সবার কথাই ভাবছি স্যার, শুধুমাত্র নিজেদের কথা নয়। বৃদ্ধ হাসলেন, মনে মনে বললেন, আগে নিজের ঘর সামলাও ভায়া, তারপর বাইরে সামলাবে। কিন্তু মাহাতোকে এই মুহূর্তে চটালে চলবে না। মাহাতো স্থানীয় নেতা, ওর ডাকে হাজার হাজার লোক একজোট হয়ে যাবে। মাহাতোদের সংগ্রহে অত্যাধুনিক রিভলভার থেকে শুরু করে অটোমেটিক রাইফেল সবই আছে। বহু বেআইনি অস্ত্র ভুবনগড়ের আনাচে কানাচে মজুত রাখা আছে। রাজ্যের বিভিন্ন জায়গায় এখান থেকেই অস্ত্র সরবরাহ করা হয়। এই মাহাতোকে বৃদ্ধের কাজে লাগবে, তাই একে এই মুহূর্তে হাতে রাখা ওর বিশেষভাবে প্রয়োজন। বৃদ্ধ চুপ করে আছেন দেখে মাহাতোই বলল, আপনিও তো বিপ্লবী চেয়েছিলেন। আপনাদের আর আমাদের উদ্দেশ্য আলাদা হলেও পথ কিন্তু একই, উগ্রপন্থার পথ। কথায় যখন কাজ হয় না
বছরের পর বছর পরিস্থিতি একই রকম থাকে, তখন এছাড়া আর কোনো পথই থাকে না। আমরা কিন্তু মারতে ভয় পাই না স্যার, মরতেও না। আপনি গত বছর টাটানগরের কাছে রেললাইন ওড়ানোর ঘটনাটা জানেন না? বৃদ্ধ ওপর নিজ মাথা নাড়ালেন, কিছু বললেন না। এক শ্রেণীর জন্য লড়তে গিয়ে, নিজেদের দাবি প্রতিষ্ঠিত করতে গিয়ে অসংখ্য নিরপরাধ সাধারণ মানুষকে অকারণে বিপদের মুখে ঠেলে দেওয়া, না, তা তিনি সমর্থন করেন না। প্রাণের দাম সবার আছে। মাহাতো সরে এসে বৃদ্ধের কাছে বসল, তারপর অকারণেই একবার চারপাশে চোখ বুলিয়ে বলল, আপনার সাথে আমরা আছি, চিন্তা নেই, কাজ হয়ে যাবে। তোমরা শুধু সাথে থেকো। আমাদের উদ্দেশ্য যখন এক, তখন নিশ্চয়ই থাকব। চিন্তা নেই আপনার, কাক পক্ষীতেও টের পাবে না কিচ্ছু। কিন্তু একটা কথা, হ্যাঁ বলো। কাজ হয়ে গেলে আপনি আবার এদিকটা ভুলে যাবেন না তো? কখনোই না। এত বয়সে এসে দাঁড়িয়েও জোর গলায় বলতে পারি, জীবনে কোনো দিন কথার খেলাপ করিনি, কারোর সাথে বেইমানি করিনি, করবও না। ভুবনগড়ের সম্পদ ভুবনগড়ের গরিব মানুষের কাজে লাগুক, আর মা ভবানী শুধু মল্লিক বাড়ির বসে না থেকে সবার হয়ে উঠুক। মরার আগে এই আমার শেষ ইচ্ছা। বেশ, চলুন তাহলে, আপনাকে পৌঁছে দিয়ে আসি। আমায় কোথাও নিয়ে যেতে হবে না, আমি একলাই চলে যাব। তোমার চিন্তা নেই, তুমি যাও, এখানে আমার কিছু কাজ আছে। মাহাতো অবাক হল। ভুবনগড়ের ভয়ঙ্কর ভবানী মন্দিরেও যে একলা কারুর কাজ থাকতে পারে, এ তার কল্পনার অতীত। সে আর কোনো কথা না বাড়িয়ে নিঃশব্দে নেমে গেল পাহাড়ের ঢাল বেয়ে। বৃদ্ধ এগিয়ে গেলেন মন্দিরের ভিতরে। আগাছার জঙ্গল আর মাকড়সার জালের দুর্ভেদ্য আস্তরণ সরিয়ে সরাসরি প্রবেশ করলেন জীর্ণ মন্দিরের গর্ভে। বিগ্রহের ঠিক পিছনে অন্ধকার হাতড়ে একটা ছোট পাথরের চাই খুঁজে পেলেন। মুখে হাসি ফুটল বৃদ্ধের। কাঠের ক্র্যাচটা দিয়ে জোরে চাগার দিতেই ভারী পাথরটা বহু বছর পর কিছুটা স্থানচ্যুত হল। পাথরের নিচ থেকে একটা ফাঁকা গহ্বর দেখা গেল। বৃদ্ধ একবার ভিতরে হাত ঢুকিয়েই নিমেষে তরিতাহিতের মতো হাত বের করে আনলেন। পাঞ্জাবির পকেট থেকে পলিথিনে মোড়া একটা ছোট কাঁচের শিশি বের করে ছিটিয়ে দিলেন গহ্বরের ভেতরে। তারপর কিছুক্ষণ একভাবে অপেক্ষা করলেন ওখানেই বসে। নিরুপদ্রব নিশ্চিন্ত বসবাসের ব্যাঘাত ঘটায় মিনিট খানেকের মধ্যেই এক বিষধর সরীসৃপ শীতল নিঃশ্বাসের শব্দ ফেলে ধীর লয়ে চলে গেল পিছনের দিকে। বেশ কিছুক্ষণ ওদিকে চেয়ে থেকে তারপর বৃদ্ধ আবারও হাত ঢোকালেন সেই অন্ধকার গর্তে। চক্রধরপুর এক্সপ্রেস দুরন্ত গতিতে এগিয়ে চলেছে কলকাতাকে পিছনে ফেলে। বাল্মীকিদার চেনা এজেন্টকে ধরে খুব তাড়াতাড়ি 5টা টিকিট জোগাড় করা হয়ে গেছে এবং সবকটা একই কোপে। আমি ছাড়া প্রীতম মারুফ তো আছেই, আর নদীও এবার আমাদের সঙ্গে যাচ্ছে। আর বাল্মীকিদা মধ্যমণি। নদী যে আমাদের সাথে এক কথায় যেতে রাজি হয়ে যাবে তা আমি ভাবতে পারিনি। মেয়েটার ভালো লাগার একটা নতুন দিক যেন খুঁজে পেয়েছি। ভেবেছিলাম পুজোর কটা দিন কলকাতার এত প্ল্যান ছেড়ে আমাদের মতন ভবগুরুদের সাথেও যেতে চাইবে না কিছুতে। প্রীতমের মামা দাদু সুবিখ্যাত বাড়ি দেখার লোভ আমাদের মতন নদীকেও ছাড়তে পারেনি। এর মধ্যে একদিন বাল্মীকিদার সাথে তার আলাপ পরিচয়ও হয়ে গিয়েছিল। ভেবে দেখলাম বাল্মীকিদা যখন আমাদের সম্পর্কের কথা জানি, বেকার ওর থেকে কিছু লুকিয়ে লাভ নেই। বাল্মীকিদাকে আমরা নারীসঙ্গ বর্জিত নিরাশ মানুষ বলেই ভাবতাম, কিন্তু শেষ কদিনে সে ভাবনা ও মিথ্যে প্রমাণ করে দিয়েছে। নদীর সাথে ও এত খোলা মনে মিশেছে যে নদী একদিনেই ওকে আপন করে নিয়েছে। এবার আসি বাল্মীকিদার কথায়। লোকটা যে আমাদের সাথে ভুবনগড় যাবে তা গত 2 দিন আগেও আমরা ভাবতে পারিনি। ও তো শুধু একটা কথাই বলে যাচ্ছিল, ওর অ্যাসাইনমেন্ট আছে, ওটা ফেল করা চলবে না।
কথার খেলাপও করতে পারবে না। পুজোর ঠিক পরে পরেই অ্যাসাইনমেন্ট সাবমিশন, তাই যাওয়ার উপায় নেই। তবে ওর জন্য আমরা যেন যাওয়া বন্ধ না করি। ভুবনগড় থেকে ঘুরে এসে সব কিছু যেন ওকে আপডেট করি। কিন্তু না, বাল্মীকিদা যাবে না জানিয়ে দেওয়ায় আমরাও যাওয়ার আশা ত্যাগ করেছিলাম, কারণ ওকে ছাড়া ওখানে যাওয়ার কোনো মানেই ছিল না। বাল্মীকিদার সঙ্গবাবু বলেই তো আমরা একসাথে পুজোর কটা দিন কাটাতে চেয়েছিলাম। কাজেই প্রীতমকে আমরা বলেই দিয়েছিলাম যেতে পারছি না। কিন্তু ঘটনার আশ্চর্য পালাবদল হলো 2 দিন আগে। আমরা সবাই যথারীতি বাল্মীকিদার ফ্ল্যাটে জমায়েত হয়ে ওর কাজের ব্যাঘাত করার সব রকম চেষ্টা করছি। এমন সময় প্রীতম হন্তদন্ত হয়ে ঢুকল আর হাঁপাতে হাঁপাতে বলল, ভালোই হয়েছে বুঝলে, ভালোই হয়েছে তোমরা ভুবনগড়ে যাচ্ছ না। আমিও আর যাবো কিনা ডাউট আছে। কেন? এই প্রশ্নের উত্তরে প্রীতম যা জানালো তার যে চমকপ্রদ অদ্ভুত ব্যাপার এর আগে খুব একটা শুনেছি বলে মনে পড়ে না। এমনিতে মামা দাদু আর ওনার কিছু চাকর বাকর আর রান্নার লোক গাড়ির ড্রাইভারকে নিয়ে পুজোর প্রায় দিন 10 আগে ভুবনগড়ের বাড়িতে পৌঁছে যান। এত বড় বাড়ি, এতগুলো ঘর শুধুমাত্র একজন কেয়ারটেকার আর একজন বাগানের মালির উপর ভরসা করে ফেলে রাখা থাকে 4 বছর। ওই কদিন আগে গিয়ে ঝাড়পোছ না করলে বাড়িটাকে পুজোর যোগ্য করে তোলা যায় না। আজ এই 2025 সালে দাঁড়িয়েও এই বাড়ির পুজোর রীতিনীতিতে সেকালের সব আড়ম্বরই প্রায় অক্ষুণ্ণ আছে। মামা দাদু বলেন তিনি যতদিন বেঁচে আছেন এই সব রীতির কোনো রকম বদল হতে তিনি দেবেন না। নিজে দাঁড়িয়ে থেকে সব কাজ পরিচালনা করেন, আগেও করতেন। প্রায় জনাভিষেক চাকর দিন রাত এক করে খেটে খুঁটে গোটা বাড়িকে আবার আগের মতো ঝা চকচকে করে তোলেন। বেলজিয়াম কাচের ঝাড়বাতি, ঠাকুর দালানার সিঁড়িতে পাতার দামি মখমলি কার্পেট, ইতালিয়ান সুরাপাত্র, ব্রোঞ্জ, বোন চায়না আর চীনামাটির বিভিন্ন ছোট বড় মূর্তি, এই সব কিছুই গাড়ি চেপে এসে পৌঁছয় ভুবনগড়ের মল্লিক বাড়িতে। সব কিছু ঠিক আগের মতো করে সেজে ওঠে আবার। এবারও ওই সব রীতির কোনো বদল ছিল না, সব কিছু সুন্দরভাবেই চলছিল। হঠাৎ তাল কাটলো এক অদ্ভুত ঘটনায়, বুঝলে। কাল রাতে ভুবনগড় থেকে মায়ের কাছে টেলিফোন এসেছে। আমার মামা দাদুর ছোট ভাই প্রায় 71 বছর পর হুট করে ওই বাড়িতে এসে উদয় হয়েছেন। এত বছর কোনো খোঁজই ছিল না তার। সে কি আইডি প্রুফ? আর আইডি? তিনি তো ব্রিটিশ পুলিশের জেলখাটা আসামি। এতগুলো বছর বেপাত্তা ছিলেন, হুট করে মাটির টানে ভুবনগড়ে এসে হাজির হলেন। আর তাকে আইডি দেখিয়ে প্রমাণ দেওয়ার কিছু নেই, দেখতে তো নাকি হুবহু মামা দাদুর মতনই। উনি যে মল্লিক বাড়ির ছেলে আর দক্ষিণারঞ্জন মল্লিকের ভাই প্রতাপ মল্লিক তার বলে দিতে হয় না। খেয়াল করলাম বাল্মীকিদার চোয়াল শক্ত হয়েছে। সে নিঃশব্দে উঠে গিয়ে রান্নাঘরের তাকে রাখা ইলেকট্রিক কেটেলে জল চাপালো, অর্থাৎ ব্ল্যাক কফি খাবে। এসব শুনেই আমার যাওয়ার ইচ্ছা চলে গেল মাইরি। সে বুড়ো এত বছর পর কি করতে এসেছে জানি না, কোথায় কি কি ক্যাচাল বাঁধিয়ে রেখেছে তাও জানি না, ওর আসার উদ্দেশ্যও জানা নেই। আমি দাদা নির্বিবাদী, কারোর সাথে পাঁচে থাকার মানুষ নই। ধরি মাছ নাচুই পানি, এই হলো আমার নীতি। কোনো রকম উটকো ঝামেলা আমার একেবারেই পোষায় না। দুর্লভ ছুটিটাকে আমি মাঠে মারতে চাই না, বুঝলে। আরে বাবা, ঝামেলা যে হবেই এটা তুমি ধরে নিচ্ছ কেন? নাও তো হতে পারে। আমিও মারুফের কথায় সাই দিলাম। আর চোখে চেয়ে দেখলাম বাল্মীকিদার কফির জল ফুটে গেছে। ও বেশ চিন্তিত আর গম্ভীর মুখে 4 পেয়ালা কফি রেডি করছে। আরে বাবা, যে লোক সক্রিয়ভাবে স্বদেশী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল, গোপ ওঠার আগে নিজে হাতে যে একাধিক ইংরেজকে বাংলাদেশের নানা স্থানে গুপ্ত হত্যা করেছে, তিনি আর যাই হোক সিদে লোক নন। এত বছর কোথায় গা ঢাকা দিয়েছিলেন তা কেউ নাকি জানতেই পারেনি। ও বাড়ির সবাই বহু বছর আগে ওকে মৃত বলে ধরে নিয়েছিল। সে হুট করে এসে উদয় হয়েছে, এটা একেবারে স্বাভাবিক ব্যাপার নয়। আমি মানতে পারবো না। না না না, দেয়ার ইজ সামথিং ফিশি। আহা, আরে তুমি অহেতুক আগ বাড়িয়ে অত ভাবছো কেন? কিছু ভাবার আগে লোকটার বয়সটা তো একবার ভাবো। একজন 80-85 বছরের বুড়ো হুট করে এত বছর পর কী বা করতে পারে? না না, আমার মন বলছে এর মধ্যে কিছু একটা গন্ডগোল আছে। সামথিং ইজ দেয়ার। হয় ও প্রপার্টির উপর নিজের শেয়ার ক্লেম করবে, না হয় না হয়
প্রীতম সরাসরি এই প্রশ্নের উত্তর দেয়নি। বেশ কিছুক্ষণ চুপ করে মেঝের দিকে তাকিয়ে থাকার পর বলেছিল, পুজোর কদিন ও বাড়ির আনাচে কানাচে দামি দামি বহু পুরনো অ্যান্টিক জিনিসের ঠাসা থাকে জানো। প্রতি 4 বছর পর পর সেসব জিনিস নানা জায়গা থেকে মল্লিক বাড়ি এসে হাজির হয়। এমনকি ও বাড়ির রীতি অনুসারে পুজোর সময় বাড়ির বড় কর্তার গায়ে যে মখমলি জুব্বাটা থাকে সেটাও সোনার কাজ করা, সোনার জল নয়, একেবারে নিখাত খাঁটি সোনা। এত পুরুষ ধরে এই রীতি সমানে চলে আসছে এবং এখনও তাই। লোকটা হঠাৎ পুজোর সময় বা এসেছে কেন, সে কথা ভেবে দেখেছো তোমরা কেউ? দেখো, যা শুনলাম পুজোর সময় ছাড়া মল্লিক গর্ত ফাঁকাই পড়ে থাকে। কাজেই লোকটা যদি স্বদেশের মাটির টানে ফিরেই আসেন তাহলে তো তাকে পুজোর সময় আসতে হবে, তাই না? বুঝলাম আমার যুক্তি প্রীতমের মনে ধরেনি। সে তখন কিসব যেন বিড়বিড় করে বলতে লাগলো। বুঝতে পারছি প্রীতমের মনে নানা রকমের আশঙ্কার মেঘ ঘনীভূত হচ্ছে। আমরা সবাই ততক্ষণে বাল্মীকিদার বানানো স্পেশাল কফিতে চুমুক লাগিয়েছি। প্রীতম তেতো মুখ নিয়ে বসে আছে। বাল্মীকিদা উঠে গিয়ে ওর বইয়ের আলমারির পিছন দিকের তাক থেকে একটা ছেঁড়া বহু পুরনো বইয়ের পাতা উল্টাচ্ছে। বেশ কিছুক্ষণ চিন্তিত মুখে বইটা ঘাঁটাঘাঁটি করে তারপর সেটাকে আবার সযত্নে আলমারির ভিতর রেখে বাল্মীকিদা হাসি মুখে সোফায় এসে বসল। তারপর বলল, এই প্রতাপ মল্লিক অর্থাৎ আমাদের প্রীতমের ছোট মামা দাদু হ্যারিসন রোডে পেট্রোল বোমা ছুঁড়ে একসাথে 3 জন অত্যাচারী ইংরেজ পুলিশকে নিকেশ করে দিয়েছিল। একজনের নাম ট্র্যাফোর্ড, আরেকজন কিংসমিড, আরেকজনের নামটা এখনো বের করতে পারিনি। ওই বয়সেই কলকাতা, ভুবনগড় সহ মিদনাপুরের একাংশে এই প্রতাপ মল্লিক স্বদেশী আন্দোলনের আগুন জ্বেলে দিয়েছিল। তারপর যা হয় আর কি। স্থানীয় লোকজন ঘরশত্রু বিভীষণ সেজে নিঃশব্দে ওর গোপন আস্তানা পুলিশকে বলে দিল। অতঃপর এক শীতের মাঝরাতে গ্রেপ্তার, আর তারপরেই জেল। স্বাধীনতার পর ছাড়া পেয়ে আগ্রার কাছে এক মানসিক অ্যাসাইলামে বেশ কিছু বছর চিকিৎসাধীন ছিলেন। ইংরেজদের জেলের অনেক স্বদেশী কয়েদেরই মানসিক বিকার দেখা গেছিল সে সময়। তারপর হুট করে সেখান থেকেও বেপাত্তা। তাও প্রায় 50 বছর হয়ে গেছে, তার আর কোনো খোঁজ নেই। কি ব্রাদার, ঠিক বললাম তো নাকি? প্রীতমের হাঁ করা মুখ দেখে মনে হলো প্রতাপ মল্লিকের ব্যাপারে এত তথ্য তারও জানা ছিল না। বাল্মীকিদাকে আমরা মাঝে মাঝে লিভিং এনসাইক্লোপিডিয়া বলে খ্যাপাই বটে, তবে তকমাটা যে খুব একটা অপ্রাসঙ্গিক নয় তার প্রমাণ পাওয়া গেল। বাল্মীকিদা কফির কাপে শেষ চুমুকটা মেরে বলল, প্রতাপ মল্লিক নামটা শুনেই কেমন যেন চেনা চেনা লাগছিল। মনে হচ্ছিল কোথায় যেন পড়েছি, তাই একটু ঝালিয়ে নিতেই সবটা মনে পড়ে গেল। প্রীতম আরও কিছুক্ষণ হতভম্ব হয়ে বসে রইল। তারপর আমার আর মারুফের দিকে তাকিয়ে বলল, এনিওয়েজ, বাল্মীকিদা তো এমনিতেই যেতে চাইছিল না। তোমরাও নিশ্চয়ই ওকে বাদ দিয়ে যাওয়ার কথা ভাবছিলে না। গেলে হয়তো আমি একলাই মায়ের সেন্টিমেন্ট বজায় রাখতে 2 দিনের জন্য ঘুরে আসতাম, কিন্তু এসবের পরে আর যাব না, ঠিক করেই ফেলেছি। আমাদের সবাইকে চমকে দিয়ে বাল্মীকিদা বলল, আমি আবার এখনই ঠিক করে ফেলেছি, যাবই। চক্রধরপুরে স্লিপার ক্লাস সশব্দে দুলছে। ট্রেন দ্রুত গতিতে এগিয়ে চলেছে। কম্পার্টমেন্টের বাকি সহযাত্রীরা ততক্ষণে হয় শুয়ে পড়েছে, না হয় শোয়ার প্রস্তুতি নিচ্ছে। শুধু আমরা কজনই কূপের আলো জেলে রেখে গল্পে মেতে আছি। বাল্মীকিদা ওর অ্যাসাইনমেন্ট ছেড়ে হুট করে যে আসতে রাজি হয়ে গেল তার কারণ যে প্রতাপ মল্লিক, তা বুঝতে গেলে বুদ্ধি খরচ করতে হয় না। এমনিতেই ভুবনগড় গ্রাম আর রহস্যময় মল্লিকগড় ওকে আগেই যথেষ্ট আকর্ষণ করেছিল। তার উপরে আবার প্রতাপ মল্লিকের ব্যাপারটা ওর আগ্রহ শতগুণ বাড়িয়ে দিয়েছে। আমি আর মারুফ তো পা বাড়িয়েছিলাম, এক কথায় রাজি হয়ে গেলাম। প্রীতমকে রাজি করাতে যা একটু কসরত করতে হলো, তাও বাল্মীকিদার অনুরোধ অগ্রাহ্য করা আমাদের কারুর পক্ষেই সম্ভব না, আমরা তা জানি। কাজেই ভুবনগড় যাওয়াই ঠিক হলো। আর বাল্মীকিদা ট্রেনের টিকিট জোগাড় করে ফেলল ঝটপট। রুটি আর কিমা ঘুগনির সাথে বাড়িতে বানানো ভেটকির ফিঙ্গার ফ্রাই। চলন্ত ট্রেনে এমন স্বর্গীয় মেনু ভাবাই যায় না। পুরো ব্যাপারটা সম্ভব হয়েছে নদীর জন্য। ও নিজের হাতে সবার জন্য ডিনার বানিয়ে এনেছে। আয়েশ করে খেতে খেতে গল্প আড্ডা বেশ জমে উঠেছে।
বুঝতে পারছি বাল্মীকিদা এই শেষ দুদিনে ভুবনগড় আর স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী নেতা প্রতাপ মল্লিকের সম্পর্কে আরও অনেক তথ্য জোগাড় করে ফেলেছে। ওর কাজই তথ্য জোগাড় করা। মাঝে মাঝে আমাদেরকেও দু একটা কথা এই বিষয়ে বলেছে বটে, তবে আমি জানি ও যত না বলছে ওর চেয়ে চেপে যাচ্ছে অনেক বেশি। বাল্মীকিদা এমনিতে না খোঁচালে আগ বাড়িয়ে বেশি কথা বলে না, এটাই ওর স্বভাব। কিন্তু এই ক্ষেত্রে মনে হচ্ছে বারবার জিজ্ঞাসা করেও কোনো ফল হচ্ছে না। ও জানলেও অনেক কিছুই বলছে না, বেশি জিজ্ঞেস করলেই বলছে, আহা থাক না, আমরা যাচ্ছি তো। ওর ব্যাপারে যা জানার ওর নিজের মুখ থেকে গিয়ে শুনো না হয়, আর একটু না হয় সবুর করলেই। অগত্যা আমাদের হাল ছাড়তে হয়েছে, আর সবুর করেও যে কোনো ফল হয়নি সেটা বুঝেছিলাম ভুবনগড়ে পা দিয়ে। ভুবনগড়ের মধ্যরাত। প্রকৃতি এখানে প্রকৃতই নিস্পন্দন ও নিস্তব্ধ। শেষ কদিন ধরে টানা বৃষ্টিপাত হওয়াতে পুজোর মরশুমেই এবার বেশ শীত শীত ভাব। মল্লিকগড়ের সবাই এখন বেশ আয়েশ করে ঘুমোচ্ছে। বাড়ির চাকরেরা রাত পর্যন্ত খেটে সমস্ত কাজ শেষ করে তবে বারমহলে শুতে গেছে। গোটা বাড়ি প্রতিবারের মতো আলোর জালে মরিয়ে ফেলা হয়েছে। কাল সন্ধে থেকে সমস্ত আলো জ্বলে উঠবে, সেই আগের মতো মল্লিকগড়কে স্বপ্নপুরী বানিয়ে ফেলবে। দক্ষিণারঞ্জন সারাদিনের কর্মব্যস্ততার পর ওর ক্লান্ত শরীরটা এলিয়ে দিয়েছেন উপরের দক্ষিণ পূবের ঘরের মেহগনি কাঠের সুবিশাল পালঙ্কের উপর। কিন্তু শুলেই কি আর ঘুম আসে? ক্লান্তিতে চোখ জড়িয়ে এলেও ঘুম আসে না বৃদ্ধ দক্ষিণারঞ্জনের। চমকে চমকে ওঠেন শুধু। তার এই বৃদ্ধ শরীর মোটামুটি নিরোগী বলা চলে, শুধু এই অনিদ্রাটুকু ছাড়া। বেশ কয়েক বছর আগে থেকেই রাতের ঘুম কমে গিয়েছিল দক্ষিণারঞ্জনের। কখনো কখনো সারাটা রাত জেগেই কাটাতে হতো তাকে। তারপর পরের দিনটা কেমন যেন ঝিম ধরা যন্ত্রণা বয়ে বেড়াতে হতো। কলকাতার বাড়িতে উনি একাই থাকেন। নিকট আত্মীয়দের সাথে মুখ রক্ষার যোগাযোগ আছে। সবাই দক্ষিণারঞ্জনকে বলেছিল এই ঘুমের ব্যাপারটা অবহেলা না করতে, একজন ভালো স্পেশালিস্ট কনসালটেন্টের কাছে যেতে। তারও বছরখানেক পর ব্যাপার যখন আরও অসহ্য হয়ে উঠল, দক্ষিণারঞ্জন একদিন দক্ষিণ কলকাতার এক নামী ডাক্তারের চেম্বারে গিয়ে হাজির হলেন সটান। আর তাতেই জানা গেল তার শরীরের রক্তচাপ বা ব্লাড প্রেশার নাকি অনেকখানি বেশি। আর কিছুদিন এরকম চলতে থাকলে দক্ষিণারঞ্জন মারাও যেতে পারেন। সেই থেকে বেশ কিছু ওষুধের বড়ি তার নিত্যসঙ্গী। দিনে 2 বেলা প্রেশারের ওষুধ, রক্ত তরল রাখার ওষুধ, আর রাত্রে খাওয়ার আগে ঘুমের ওষুধ। এর উপরেই আপাতত বেঁচে আছেন দক্ষিণারঞ্জন। ডাক্তার কড়া হুকুম দিয়েছেন মাথায় যেন কোনো রকম চাপ না নেন তিনি। অতিরিক্ত উত্তেজনা তার জন্য প্রাণঘাতী হতে পারে। দক্ষিণারঞ্জনের একাকিত্বের জীবনে সেরকম উদ্বিগ্ন হওয়ার কোনো কারণই ঘটে না। অগাধ সম্পত্তি, ভোগ করারও কেউ নেই। একা থাকেন, নিরুপদ্রব নিশ্চিন্ত জীবন। চিন্তা বলতে কেবল এই পুজোর কটা দিন, নির্বিঘ্নে সবকিছু পরিচালনা করা। ডাক্তার তো এই পুজোর চাপও নিতে বারণ করেছিলেন, বলেছিলেন, দেখুন, এতদিন তো মল্লিক বাড়ির পুজো ঘটা করে সামলালেন, এবার না হয় বাদই দিন। বয়সও তো বাড়ছে, শরীর আর এত চাপ সইবে কেন? তাই বলছি একটু বিশ্রাম নিন। বয়স বাড়ছে বলেই তো বাদ দেওয়া যাবে না ডাক্তার। এরপর আবার 4 বছরের অপেক্ষা। ততদিন আর বাঁচবো নাকি? আর আমি জানি আমি মরলেই সব শেষ হয়ে যাবে। কে আর বিদেশ বিভূমি থেকে এসে এসব যজ্ঞি সামলাবে? অনেকে এও বলেছিল অন্তত পুজোটাকে ছোট করে কলকাতার বাড়িতে নিয়ে আসার জন্য। কিন্তু বৃদ্ধ দক্ষিণারঞ্জন সে কথাতেও কান দেননি। তিনি জানেন মল্লিক বাড়ির পুজো ভুবনগড়ের মা ভবানীর উপস্থিতি ছাড়া কখনোই সম্ভব নয়। ও বাড়ির ঠাকুর দালানে মা ভবানী বাঁধা পড়ে আছেন,
আর মা ভবানীকে ভুবনগড়ের সাধারণ মানুষ আর আদিবাসীরা ওদের গ্রাম থেকে বেরোতে দেবে না। অগত্যা আর উপায় কি? ঘর অন্ধকার, দেওয়াল ঘড়িটাও চোখে দেখা যাচ্ছে না, শুধু বহু পুরনো পেন্ডুলাম তার ছন্দবদ্ধতা জানান দিয়ে যাচ্ছে মৃদু শব্দে। দক্ষিণারঞ্জন এক মনে সেই শব্দ শুনছেন। তিনি আন্দাজে বুঝলেন রাত অনেক গভীর, অথচ আজ আর তাঁর চোখে ঘুমের লেশমাত্রও নেই। শেষ কদিন ধরেই এরকমটা হচ্ছে তার। ডাক্তারের দেওয়া ঘুমের ওষুধেও কাজ হচ্ছে না আর। এ বাড়িতে টেলিফোন নেই, থাকলে একবার ডাক্তারের সঙ্গে কথা বলে নিতেন তিনি। এখন পুজোর কটা দিন অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায়ই নেই তার কাছে। দক্ষিণারঞ্জন জানেন ওর ঘুম না আসার প্রধান কারণ ওর মানসিক অস্থিরতা, আর মানসিক অস্থিরতার কারণ প্রতাপের ফিরে আসা। একদিন পর তার ছোট ভাই মল্লিক বাড়ির এককালের ছোট ছেলে প্রতাপ মল্লিকের এই অকস্মাৎ প্রত্যাবর্তনে দক্ষিণারঞ্জনের বৃদ্ধ হৃদয় যতখানি না উৎফুল্ল, তার চাইতে অনেক বেশি বিস্মিত। শেষ 60 বছরে যে মানুষের কোনো খোঁজ পাওয়া যায়নি, সমাজের চোখে যে বহুদিন আগেই মারা গেছে, সে যদি অকস্মাৎ সশরীরে সামনে এসে দাঁড়ায়, তাহলে এই বিস্ময় ভাব অস্বাভাবিক কিছু নয়। নবাগত রুগ্ন পঙ্গু মানুষটাই যে তার ছোট ভাই প্রতাপ, তা বুঝতে কারুর কষ্ট হয় না। প্রতাপ যখন এ বাড়িতে পা রাখল, তাকে দেখে চমকে উঠেছিলেন দক্ষিণারঞ্জন। তার এক মুখ অবিন্যস্ত পাকা দাড়ি, মাথার চুল থেকে দাড়ি গোপ, কোনো কিছুই যত্নের ছোঁয়া পায়নি বহু বছর। সর্বত্র এক মলিনতার ছাপ, চুলের জায়গায় জায়গায় জট পাকিয়ে রয়েছে। গায়ের পোশাকটিও কেমন মলিন। শতচ্ছিন্ন পাঞ্জাবিখানা যে কতদিন ধরে গায়ে চাপানো, তা ঈশ্বরই জানেন। মল্লিকগড়ে ফিরে আসার পর শেষ দুদিনে অবশ্য প্রতাপ মল্লিকের চেহারার ভোল বদল হয়েছে। দাড়িগোপ কেটে, গায়ে সাবান ঘষে, গিলে করা নতুন তসরের পাঞ্জাবি পরে তার চেহারার সাথে দক্ষিণারঞ্জনের চেহারার এখন আর তেমন কোনো পার্থক্যই নেই। ফারাক শুধু ওই ডান হাতে ধরা ক্রাচ আর বিকলাঙ্গ ডান পাটাতে। ক্রাচটাও বদল হবে, নতুন অর্ডার দেওয়া হয়েছে, কালকের মধ্যেই চলে আসার কথা। গৃহহীন সহায় সম্বলহীন মানুষটা এখন বিপুল সম্পত্তির অধিকারী। মল্লিক বাড়ির সম্পদে তারও যে সমান ভাগ, দক্ষিণারঞ্জন আর শুয়ে থাকতে পারলেন না। মানসিক অস্থিরতায় তার মাথা যেন ছিঁড়ে যাচ্ছে। তার মাথার ভিতরের শিরা উপশিরাগুলোতে রক্তপ্রবাহের মাত্রা বহু গুণ যেন বেড়ে চলেছে ক্রমশ। বুকের ভেতরটাও কেমন অস্থির স্পন্দন অনুভব করছেন তিনি। ভাবলেন, না না না, একটু বাইরের খোলা হাওয়া প্রয়োজন। দক্ষিণারঞ্জন দরজা খুলে বাইরের বিশাল বারান্দায় গিয়ে দাঁড়ালেন। এদিকটা বাড়ির পিছনের দিক, পরিত্যক্ত পুকুর আর আগাছার জঙ্গলে ঢেকে রয়েছে চারপাশ। হঠাৎ কোথা থেকে দমকা ঠান্ডা হাওয়া এসে ওর গায়ে শীতলতার স্পর্শ বুলিয়ে দিয়ে গেল যেন। দক্ষিণারঞ্জনের অস্বস্তি খানিকটা কমল। অনেকদিন পর এরকম আরাম পেলেন তিনি। বারান্দার রেলিংয়ে ধার ঘেঁষে দাঁড়ালেন তিনি। এ বাড়ির আরেকটা ঘরে তখনও আলো চলছে। মধ্যরাত সমাগত, তাও সে ঘরের আলো নিভেনি। বৃদ্ধ প্রতাপ মল্লিক কাঠের ইজি চেয়ারের উপর বসে একটা বহু পুরনো ডায়েরি মন দিয়ে পড়ছেন, আর কাঁপা হাতে পাতা উল্টাচ্ছেন। সামনের শ্বেতপাথরের গোল টেবিলের উপর রাখা টেবিল ল্যাম্পখানা জ্বলছে, আর সেই আলোতেই বৃদ্ধের চোখ দুটো চিকচিক করে উঠছে। সামনের টেবিলের উপর লাল কাপড়ে মোড়া একখানা ভগবদ্ গীতা, একসময় যা প্রতাপের সর্বক্ষণের সঙ্গী ছিল, যে পবিত্র গীতা স্পর্শ করলে নিজের ভিতরের শক্তি সব সময় খুঁজে পেত সে। লাল কাপড়টা বয়সের ভারে বিবর্ণ, ক্ষয়প্রাপ্ত বলা চলে, তাতে দড়ির দাগ বসে গিয়েছে, আর ডায়েরির শেষের কটা পাতা একেবারে ফোকলা। খুব সন্তর্পণে ব্লেড দিয়ে পাতাগুলোকে কেটে তার ভিতরের গোপন জায়গায় একটা রিভলভার রাখা। কাঁপা হাতে যন্ত্রটা বের করে আনলেন প্রতাপ মল্লিক। পরম আদরে সেটাকে বুকে চেপে ধরলেন।
বহু কুখ্যাত ইংরেজ হত্যার সাক্ষী এই পুরনো মডেলের কোল্ড 32 রিমলেস যন্ত্রটি। পরম আদরে অস্ত্রটির ফায়ারিং পয়েন্টে 4 বার চুম্বন করলেন তিনি। তারপর রেখে দিলেন সামনের টেবিলে। মনে মনে বললেন, তোর যেন আমার মতো সহজে ফুরিয়ে যাওয়ার নয়। বাইরের জানলা দিয়ে ঠান্ডা হাওয়া এসে বৃদ্ধ প্রতাপ মল্লিকের শরীরে শিহরণ জাগিয়ে দিয়ে যাচ্ছে। টেবিল ল্যাম্পের ঠিক তলায় ডায়েরিটা ধরে কাঁপা কাঁপা হাতে পাতা উল্টাচ্ছেন তিনি। মনে পড়ে যাচ্ছে তার বিগত জীবন কথা, যা হারিয়েই গিয়েছিল এত বছর, হারিয়েই যাবে হয়তো আবারও। কলিকাতা, 5ই পৌষ 1344 সন। কলিকাতার উন্নতি হইতেছে। শুনিয়াছিলাম প্রায় 50 বৎসর পূর্বে এই শহর প্রথম বিজলি বাতির দর্শনালাভ করিয়াছিল। PW ফ্লিউরির অ্যান্ড কোম্পানি সৌজন্যে গার্ডেন রিচের ম্যাকেনান কোম্পানির কটন মিলে প্রথম জ্বলিয়া উঠিয়াছিল বিজলি বাতি, কিন্তু সেটি ছিল ডেমনস্ট্রেশন মাত্র। এ শহরের সাধারণ মানুষ তখনও বৈদ্যুতিক বিজলি বাতি দেখে নাই, এখন দেখিতেছে। কিছুকাল পূর্বে মধ্য কলিকাতার প্রিন্সেপ স্ট্রিটের সন্নিকটে ইমামবাগ লেনে একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বসানো হইয়াছে। শুরু হইয়াছে ইলেকট্রিকের লাইন পাতার কাজ। খাটো মূর্তি আর মাথায় ফেটি বাঁধা প্রায় 100 খানেক জোয়ান জনমজুর হেইয় হেইয় শব্দ তুলে প্রতিদিন মোটা ইলেকট্রিকের তার মাটিতে ঢোকাইতেছে। প্রতি সন্ধ্যায় এসপ্ল্যানেড অঞ্চলে বিজলি বাতি জ্বলিয়া ওঠে। পথচারীরা দাঁড়াইয়া অবাক হইয়া হাততালি দেয়। বাতিওয়ালার মই কাঁধে নিয়ে ছোটার দিন শেষ। এই শহরের অন্যদিকে আলোর রোশনাইয়ের বদলে ঘন আঁধার। তবে আঁধার কাটিতেছে, খুব শীঘ্রই সুদিন আসিবে। রাইটার্সের মাথায় তেরাঙ্গা উড়িবে, সেদিন আর বেশি দেরি নাই। বন্দে মাতরম। প্রতাপ। কলিকাতা, 12ই মাঘ 1344 সন। অনুশীলন সমিতির অনেক নেতাই এখন আন্ডারগ্রাউন্ডে। কলিকাতার পরিস্থিতি সত্যিই ভয়াবহ। ইংরেজ বিরোধিতা এখন আর সেই আগেকার মতো কংগ্রেসি বক্তৃতা আর ফুটবল মাঠে আটকাইয়া নাই। এখন গোটা দেশে আগুন জ্বলিতেছে। আমার বাংলাদেশি রানীর মুকুটে সর্বাপেক্ষা জোর আঘাত হানিয়াছে। বাংলার ঘরে ঘরে এখন বন্দুক, কার্তুজ আর বোমার ছড়াছড়ি। যে যেখানে পারিতেছে ইংরেজ বধিতেছে। তাই তো চাই বিদেশি শয়তানরা আর বেশি দিন আমাদের রক্ত চুষতে পারিবে না। উহাদের শেষ আসন্ন। বন্দে মাতরম। প্রতাপ। গ্রহের সাথে সমস্ত সম্পর্ক ত্যাগ করিতে বাধ্য হইলাম। আমাদের পূর্বপুরুষদের আদি বসতবাটি অর্থাৎ ভুবনগড়ের মল্লিক বাড়ি বরাবরই সাহেবদের তোষামত করিয়া আসিতেছে। সেই সুবাদেই আমাদের পিতৃপুরুষের এই অবস্থার উন্নতি। আমার বড়দাদা সেই রীতি পালন করিয়া চলিতেছে। দিনে দিনে উহারও ইংরেজ প্রীতি ক্রমশ বাড়িয়া যাইতেছে। যে বিষয়টা আমি অন্তত ভালো চোখে দেখি না। বস্তুত উহার সাথে আর পরিবারের সাথে কোনরূপ সম্পর্ক না রাখাই শ্রেয় বলিয়া মনে করিলাম। এই মুহূর্তে কলকাতা শহরও আমার জন্য নিরাপদ নহে। ইংরেজ পুলিশ আমারে তন্ন তন্ন করিয়া খুঁজিতেছে। আমার অপরাধ
গত মাসে আমি তিনটা নরহত্যা করিয়াছি। আলিপুর ও বটতলা থানার 2 ওসি জোড়া নরকের কীটকে নিকেশ করিয়াছি। আর আরামেনিয়ান অঞ্চলে ম্যাজিস্ট্রেট মনে করিয়া এক নিরপরাধ সাহেবের প্রাণ লইয়াছি। ইহাতে কাজের কাজ কি হইয়াছে জানি না, তবে আমার মানসিক অস্থিরতা বেশ খানিকটা বাড়িয়েছে। কিছুকাল আমায় শহর ছাড়িয়া অন্যত্র গা ঢাকা দিতে হইবে। ধরা পড়িলে যে ফাঁসি বা দ্বীপান্তর, সে বিষয়ে আমি যথেষ্ট অবগত আছি। আমার নামে ওয়ারেন্ট পত্রে সারা শহর ভরিয়া উঠিয়াছে, নিস্তার নাই। ভাবিতেছি লুকাইবার আগে একবার ভিটা দর্শন করিয়া আসিব। ভুবনগড়ে গিয়া মা ভবানীর চরণ স্পর্শ করিয়া তবে দেশ ছাড়িব। মা ভবানী আমায় পথ দেখাইবেন, তবে ভুবনগড় যাইলেও বাড়ি যাওয়া চলবে না। বাড়ির কাউকে আমি বিশ্বাস করি না। আজ এখানেই শেষ করিলাম। দেখা যাক জীবন কোন পথে লইয়া যায়। জন্ম ভারত মাতা, বন্দে মাতরম। প্রতাপ, 2রা বৈশাখ 1345। প্রতাপ মল্লিক ডায়েরির পাতা বন্ধ করলেন। অস্বস্তি হচ্ছে খুব, দু চোখ জ্বালা জ্বালা করছে যেন। একসাথে এত কথা মনে পড়ে যাচ্ছে, তার বৃদ্ধ মস্তিষ্ক সেই স্মৃতির বাষ্প আর বহন করতে পারছে না। ডায়েরি বন্ধ করে সযত্নে সামনের টেবিলের উপর রাখলেন তিনি। তারপর পুরনো রিভলভারটা হাতে নিয়ে উঠে এলেন বাইরের বারান্দায়। আজ আকাশ মেঘমুক্ত। পঞ্চমী তিথির এক ফালি উজ্জ্বল চাঁদ নিশি আকাশের রানী সেজে বিরাজ করছেন, আর তার চারপাশে মনোমুগ্ধকর রূপলি ছটা এক মোহময় দৃশ্য ফুটিয়ে তুলেছে। পিছনের জঙ্গল থেকে পরপর 2 বার পেঁচা ডেকে উঠল ভয়ঙ্কর কর্কশ স্বরে। প্রতাপ মল্লিক রিভলভারখানা পাঞ্জাবির পকেটে ভরে নিঃশব্দে এগিয়ে গেলেন বারান্দার পূব দিকে। ভোর 6:30 নাগাদ চক্রধরপুর এক্সপ্রেস পুরুলিয়া স্টেশনে এসে ভিড়ল। আমাদের সবার সাথেই সাকুল্যে একটা করে ছোট ব্যাগ। মালপত্রের বাহুল্য বর্জন করেই আমরা রওনা দিয়েছিলাম। ব্যাগ গুছিয়ে তড়িঘড়ি স্টেশনে নেমেই মালুম হলো কলকাতার থেকেই এই অঞ্চলের পরিবেশ কিছুটা মনোরম। টেম্পারেচার বেশ খানিকটা কম। ভোরের পরিবেশ শীতল হাওয়ার স্পর্শ বুলিয়ে দিয়ে যাচ্ছে। ট্রেনটা স্টেশন ছেড়ে বেরিয়ে যাওয়ার মিনিট কয়েক পরেই চারপাশ আবার নিঝুম হয়ে এলো। স্টেশন থেকে বেরিয়ে একটা ছোট রাস্তা পার হয়ে বড় রাস্তার মুখে এসে দাঁড়ালাম। সামনে একটা প্রশস্ত জায়গায় অনেকগুলো অটো রিকশা জমাট বেঁধে দাঁড়িয়ে হাঁকডাক করছে। তবে কোনো কিছুর মধ্যেই নগর কেন্দ্রিক ব্যস্ততা নেই, সব কিছুই চলেছে বেশ ধীমে তালে। এই কি হে প্রীতম, তোমার মল্লিকগড়ের গাড়ি কই? তার তো স্টেশনের বাইরে অপেক্ষা করবার কথা। আচ্ছা, তুমি ট্রেনের টাইম ঠিক মতন জানিয়ে দিয়েছো তো নাকি? প্রশ্নের উত্তর না দিয়ে প্রীতম এমনভাবে আমার দিকে তাকালো যার অর্থ, আমাকে তোমরা এত দায়িত্বহীন ভেবেছো নাকি? প্রীতম বেশ খানিকটা এগিয়ে গিয়ে সামনের মোড় থেকে ঘুরে এলো। আমি উল্টো দিকে রাস্তার উপরে পানবিড়ির দোকানদারকে ডেকে জিজ্ঞেস করলাম, কিন্তু সুরাহা হলো না। অগত্যা ঠিক করলাম আপাতত রাস্তায় না দাঁড়িয়ে একটা খাবারের দোকানে ঢুকে পড়া যাক। কাল রাতে ট্রেনে দুলুনিতে সবার সব খাবার হজম হয়ে গেছে। খাওয়া দাওয়ার ব্যাপারে আমাদের মধ্যে মারুফের উৎসাহ থাকে সব থেকে বেশি। ওই খুঁজে পেতে একটা ছোটোখাটো হোটেল আবিষ্কার করে ফেলল। স্টেশনের কাছে এই একটাই খাবারের দোকান, বাকি যা আছে সেসব দুপুরের আগে খুলবে না বোধহয়। দোকানের সামনে ছাউনি দিয়ে বেশ কয়েকটা রঙিন প্লাস্টিকের চেয়ার টেবিল পাতা, আর ভিতরে রান্নার ব্যবস্থা। একজন মহিলা গায়ের কাপড়খানা কোমরে বেশ করে জড়িয়ে নিয়ে উনুন তদারক করছে, আর একজন পুরুষ একটা বিশাল পাথরের ছড়ানো থালার উপরে বেশ খানিকটা ময়দার তালে ঠেস দিচ্ছে। আন্দাজে বুঝলাম এরা স্বামী স্ত্রী। ভোর রাত থেকেই দোকানের কাজ শুরু করেছে। আমরা ভিতরে উঁকি দিতেই মহিলাটি নিজের থেকেই বলল, অত ঘরকে এসে বস কেনে, উনানটা আঁচ হলে নুচিগুলান ছাড়বো।
5 কাপ স্পেশাল চায়ের ফরমাইশ দিয়ে আমরা ব্যাগপত্র রেখে হাত পা ছড়িয়ে বসলাম। নদী ওর হ্যান্ডব্যাগ থেকে ব্রাশ পেস্ট বার করে রাস্তার ধারেই কাজ ছেড়ে ফেলল। মনে মনে ভাবলাম, এই কদিনেই মেয়ে একেবারে আমার যোগ্য হয়ে উঠেছে, এই তো চাই। প্রীতম একবার চেয়ারে এসে বসেছে, আর কিছুক্ষণ পর পর উঠে গিয়ে রাস্তার বাইরেটা দেখে আসছে। সকাল সকাল গাড়ি না আসার ব্যাপারটাতে ও খুবই অস্বস্তিতে পড়েছে বলে মনে হচ্ছে। ততক্ষণে ঘন দুধের স্পেশাল করে বানানো 5 গ্লাস চা চলে এসেছে। গরম চায়ে আলতো করে চুমুক দিয়ে বাল্মীকিদা বলল, আরে ভাই প্রীতম, তুমি এমন ব্যস্ত হচ্ছ কেন? আমাদের কনসা অফিস যাওয়ার তাড়া আছে। টেলিফোনে সব বলে রাখার পরেও গাড়ি এলো না কেন সেটাই ভাবছি বাল্মীকিদা। আরে আসেনি, এসে যাবে, এতে এত ভাববার কি আছে? এসো এসো, চা খাও। প্রীতম আমার চেয়ারে এসে বসলো বটে, কিন্তু ওর মুখ থেকে দুশ্চিন্তার ছাপ গেল না। ও বলল, না, তা নয় দাদা, তা নয়। আসলে এরকমটা কিন্তু হওয়ার কথা না। শুনেছি আমার মামা দাদু যথেষ্ট দায়িত্ববান মানুষ, আর আমরা আসবো বলে উনি যথেষ্ট উদ্গ্রীব হয়েছিলেন, এবং আমি শিওর এখনও হয়ে আছেন। মারুফ একটা বেশ বড় সাইজের লেড়ো বিস্কুট ভেঙে চায়ের গ্লাসে ডোবানোর চেষ্টা করতে করতে বলল, আরে বাবা, শুনলে না? গত 2 দিন ধরে এখানে খুব ঝড় বৃষ্টি হয়েছে। দেখো গে, রাস্তার অবস্থা হয়তো আরও শোচনীয় হয়ে গেছে, তাই আসতে যেতে বেশি সময় লাগছে। নাও নাও নাও, চাটা খাও তো, ঠান্ডা হয়ে যাচ্ছে। ওরা ঠিক চলে আসবে। আর যদি নাই আসে তাহলে কি আমাদের যাওয়া আটকে যাবে নাকি? আর এখান থেকে একটা গাড়ি বুক করে ভুবনগড়ের মল্লিক বাড়ি যাওয়া এমন কি কঠিন কাজ? ও অত ভাবতে হবে না। অতটা ইজি ব্যাপার নয়, গাড়ি পাওয়াটা সহজ হবে না। এমনিতেই ভুবনগড়ের বাইরের ড্রাইভাররা কেউ যেতে চায় না। ওদিকটার অবস্থা কোনো রকম উন্নতি হয়নি এখনও। তার উপর যা রাস্তা, রাস্তা তো নেই বললেই চলে। এখনও পাহাড় খাদান ডিঙিয়ে ভুবনগড়ে যেতে হয়। একমাত্র উপায় এখান থেকে ঝালদা পর্যন্ত গাড়ি ভাড়া করে যাওয়া, তারপর সেখান থেকে। এখন এসব ছাড়ো তো তোমরা, সবে সকাল 7টা বাজে। এসব চিন্তা করার অনেক সময় পাবে। রিল্যাক্স গাইস। বাল্মীকিদার হুঙ্কারে প্রীতম চুপ করল। পিছনে গরম সর্ষের তেলে লুচি ছাড়া হয়েছে, বেশ অন্যরকম একটা ঝাঁঝালো গন্ধ নাকে আসছে। হোটেলের পিছন দিকে এদের ছোট বসত বাড়ি। নদী সেখানে গেছে ওদের বাথরুমটা একটু ব্যবহার করতে। মিনিট 10 মধ্যে ও যখন ফিরে এলো, তখন ওর মুখটা কেমন যেন থমথমে। ওর মুখের প্রতিটা ভঙ্গি আমার চেনা। আমি সুযোগ বুঝে ওকে একটু আড়ালে নিয়ে এসে জানতে চাইলাম কিছু হয়েছে কিনা। বেশ কিছুক্ষণ কিছু না ইত্যাদি বলে কাটানোর চেষ্টা করার পর আসল কথাটা মুখ দিয়ে বের হলো। ভিতরে গিয়ে দোকানদার ভদ্রলোকের সাথে কথা বলতে বলতে জানতে পেরেছি কাল রাতে ভুবনগড়ে কিছু একটা গোলমাল হয়েছে। কী গোলমাল হয়েছে তা অবশ্য লোকটা জানে না, জানার কোনো সুযোগও এখনও পায়নি। স্টেশনের ধারে বড় রাস্তার ওপর দোকান হওয়ার মস্ত সুবিধা হচ্ছে, সব রকম খবর কানে আসে। তিনিই বলেছেন ভুবনগড় এমনিতেই গোলমেলে জায়গা। সদর থানা থেকে আইপিএস অফিসারের কাছে নাকি রাত থাকতেই খবর এসেছে। এখানকার থানা থেকে অনেক বড় ফোর্স মাঝরাতেই ভুবনগড় রওনা দিয়েছে। আমি যথারীতি ভদ্রলোককে বারবার জিজ্ঞাসা করেছি কী নিয়ে ঝামেলা, উনি কিছু জানেন কি না। উত্তরে ভদ্রলোক হাত জোর করে বলেছেন তা তিনি জানেন না, সবে কাল রাতের ঘটনা, সবটাই উড়ো খবর। আমি আর নদী হোটেলের পিছন দিকটায় সরে এসে কথা বলছিলাম। এমন সময় ওখান থেকে মারুফের গলা পেলাম। বলি, লুচি তরকারি দেওয়া হয়েছে টেবিলে। আমরা দুজনেই কিছুক্ষণ মুখ চাওয়াচাওয়ি করলাম। নদী জিজ্ঞাসা করল, ভুবনগড় এখনও খুব পোক্ত টেররিস্ট ঘাঁটি, তাই না? তোমার কি ভয় করছে? দেখো, আমাদের এখনও উপায় আছে ওখানে না গিয়ে ফিরে যাওয়ার। তুমি খেপেছ? একটা নতুন জায়গা দেখব বলে সবাই মিলে এত দূর এসেছি, কি না কি হয়েছে সেই ভয় পালিয়ে যাব? এসব শোনা কথা, এই নিয়ে তুমি এখনই ওদের কিছু বলতে চাও না। পুরো প্ল্যানটাই বানচাল হয়ে যাবে। আগে তো যাই, তারপর দেখা যাবে। অগত্যা মনের চিন্তাকে মুখে না এনে আমরা লুচি আর সাদা সাদা আলুর তরকারিতে কনসেন্ট্রেট করলাম। এক কামড় মুখে দিতেই বুঝলাম ভিতরে ভিতরে বেশ খিদে পেয়েছিল। ভদ্রমহিলা রান্নার হাত বেশ ভালোই। তরকারিটা একেবারে যাকে বলে এক ঘর হয়েছে। গরম লুচি তরকারি কিছুটা ফু দিয়ে মুখে পুড়ে বাল্মীকিদা বলল, হ্যাঁ হ্যাঁ প্রীতম,
তোমার মামা দাদুর গাড়িখানে এখানেই থাকে না কলকাতায়? কলকাতায়। এখানে তো 4 বছরে একবার আসেন। এক বাগানের মালি আর একজন কেয়ারটেকার ছাড়া এখানে আর কেউ থাকে না। গাড়ির চালককে তুমি চেনো নাকি? না, মানে আমি আর চিনব কি করে? তাছাড়া মামা দাদুর মুখটাই এখনো ভালো করে আর মনে পড়ে না। সেই কোন ছোটবেলায় একবার মায়ের সাথে এসেছিলাম, ব্যাস সেই শেষ দেখা। পাছে চিনতে না পারি সেই ভয়ে মা আসার আগে মামা দাদুর ছবি বের করে বারবার দেখিয়ে দিয়েছেন। তবে শুনলাম ওই ড্রাইভার ভদ্রলোক নাকি এই বাড়ির বহু পুরনো কর্মচারী। নাম শিবু সোরেন। সোরেন? সে কি এখানকার লোক নাকি? এখানেরই ছেলে। তবে বহু বছর হলো মামা দাদুর সাথে কলকাতার বাড়িতে আছে। সর্বক্ষণ ওর সাথেই থাকে, গাড়ি চালায়। এখানকার রাস্তাঘাটও যেমন চেনা, তেমন কলকাতার রাস্তাও তার সড়গড়। এতে একরকম সুবিধাই হয়, এর হাত দিয়েই মামা দাদু ভুবনগড়ে মাসে মাসে টাকা পাঠায়। সে এসে মল্লিক বাড়ির তদারকি করে আর সব এখানকার খবরাখবর নিয়ে যায় কলকাতায়। তুমি তো দেখছি ভাই অনেক খবরাখবর নিয়ে এসেছো। হ্যাঁ হ্যাঁ, ওই আর কি। শেষ কদিন মায়ের থেকে অনেক কিছু জেনে নিয়ে তবেই এসেছি। বেলা বাড়ার সাথে সাথে রাস্তায় মানুষের ভিড় ক্রমশ বাড়তে লাগলো। স্টেশন সন্নিহিত একটা বড় খেলার মাঠে দুর্গাপুজোর ম্যারাপ বাঁধা হয়েছে। একদল ছেলে ছোকরা সেখানে জটলা বেঁধে দাঁড়িয়ে আছে। ইলেকট্রিশিয়ান একটা বিশাল উঁচু মইয়ের উপর উঠে গাছের মগডালে মাইকে চোঙা জ্বলাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই গানের গুতো শুরু হলো বলে মারুফ ওদিকে তাকিয়ে বলল, সালা 250 কিলোমিটার এসেও দেখছি শান্তি নেই। সালা এইখানে এসেও মাইকের যন্ত্রণা সইতে হবে নাকি? ভাল লাগে এসব? আরেকটুক্ষণ সবুর করো ভাই, ভুবনগড়ে পৌঁছে আশা করি এই যন্ত্রণা থেকে নিষ্কৃতি মিলবে। আমাদের পৌঁছতে পৌঁছতে কতক্ষণ লাগবে শিবুদা? আপনার নাম শিবুই তো? মাথায় কদম ছাড় চুল, মাঝবয়সী গাট্টা গোট্টা চেহারার মানুষটা মাথা নেড়ে হ্যাঁ বলল। তারপর বলল, তা প্রায় বিকেল গড়িয়ে যাবে স্যার। রাস্তার যা অবস্থা এখানকার, চলুন না, দেখতে পাবেন। ঘড়ির কাঁটা এখন 11টা পার করেছে। আমরা মিনিট 5 হলো প্রীতমদের মামা দাদুর বহু পুরনো এমজি ম্যাগনেট চেপে ভুবনগড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আজ থেকে প্রায় 50 বছর আগে প্রোডাকশন বন্ধ হয়ে যাওয়া ভিন্টেজ গাড়ি চড়ার এমন অভিজ্ঞতা আমার জীবনে প্রথম। গাড়িটার ব্যাপারে এই তথ্য অবশ্য বাল্মীকিদার দেওয়া। ও ওর ব্যাগ থেকে ক্যামেরা বার করে গাড়িতে ওঠার আগে পটপট করে কয়েকটা ছবি তুলে নেওয়ায় বুঝলাম গাড়িটা ওর মনে ধরেছে। আর আমরা সবাই জানি এমনি এমনি কোনো কিছু বাল্মীকিদার মনে ধরে না। গাড়িটা একেবারে নতুনের মতন চকচকে অবস্থায় আছে। দেখে বোঝা যায় সেটা ভালোই যত্নে রাখা হয়। আর খানিকটা চলার পর বুঝলাম বুড়ো ঘোড়া ছুটছেও দিব্যি। প্রায় আধ ঘন্টা চলার পর কথায় কথায় ড্রাইভার শিবুর মুখ থেকে এমন একটা খবর শুনলাম তার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। একেবারে বিনা মেঘে বজ্রপাত। অবশ্য আমার আর নদীর মনের আকাশ একেবারে বিনা মেঘ ছিল এ কথা বলা যায় না। সকালে সেই হোটেলের লোকটার মুখে ব্যাপারটা শোনার পর থেকে একটা দুশ্চিন্তার কাঁটা গলার ভিতরে সেই থেকে খচখচ করছিল। এখন সবটা জানার পর আনন্দ উত্তেজনা এক মুহূর্তে ধুলোয় মিশে গিয়েছে। এক রাশ দুশ্চিন্তা মাথার মধ্যে এসে ভিড় করতে শুরু করল। প্রীতম তো বেঁকেই বসেছিল, বলেছিল, না 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 না, আমি কিছুতেই ওই বাড়িতে যাব না। এসব ঝামেলার মধ্যে কিছুতেই নিজেকে জড়াবো না আমি। তোমাদেরও বারবার অ্যালার্ট করছি, এখান থেকে ফিরে চলো, ফিরে গিয়ে কলকাতার ট্রেন ধরি। বাল্মীকি তার মুখে একটাও কথা নেই। খবরটা শোনার পর থেকে ও কেমন যেন গুম মেরে গেছে। চলন্ত গাড়ির বাইরের দিকে তাকিয়ে এক মনে কি যেন ভেবে যাচ্ছে। আমি আর মারুফ দুজনেই কনফিউজড, বুঝতে পারছি না এই মুহূর্তে কি করা উচিত। ভুবনগড় গোলমেলে জায়গা, খুন খারাপই সেখানে লেগেই থাকে। ঘরে ঘরে বেআইনি অস্ত্র লুকানো থাকে। ভুবনগড়ে সব অপরাধ বিচার হয় না। পুলিশ প্রশাসন এলাকার সর্বস্তরে পৌঁছাতে পারে না। সেই রকম একটা জায়গায় গোলমালের মধ্যে যাওয়াটা উচিত হবে কি না কিছুতেই বুঝতে পারছি না। আমাদের কথা না ভাবি অন্তত নদীর সিকিউরিটির কথাটা তো ভাবা দরকার। তবুও মিনিট 10 বাগবিতণ্ডার পর আমরা ভুবনগড় যাওয়ায় সাব্যস্ত করি। অনেক আপত্তি সত্ত্বেও প্রীতম ব্যাপারটা মেনে নিতে বাধ্য হয়। ব্যাপারটা খুলে বলি, ড্রাইভার শিবু সোরেনকে জিজ্ঞেস করা হয়েছিল ওর গাড়ি নিয়ে আসতে এত দেরি হলো কেন। ওর তো সকালে 6:30টায় আসার কথা।
এই প্রশ্নের উত্তরে শিবু জানিয়েছে, আগে কাল রাতে মল্লিক বাড়িতে একজন মারা গেছেন বাবু। গোটা বাড়ি থমথমে, পুজো বন্ধ হয়ে গেছে। গ্রামের লোক, পঞ্চায়েত প্রধান আর ওই বেশ কিছু প্রান্তিক নেতা এসে বডি শ্মশানে নিয়ে গেছে। ওই অবস্থায় ভোর রাতে গাড়ি নিয়ে বেরোতে পারিনি বাবু। কে মারা গেছে? আগে যিনি মারা গেছেন তিনি দিন কয়েক আগেই ও বাড়িতে এসে উঠেছিলেন। শুনলাম নাকি তিনি বড় কর্তার ছোট ভাই। বহু বছর আগে থেকেই বেপাত্তা ছিলেন, হুট করে কোত্থেকে যেন এসে উদয় হয়েছিলেন। কথাগুলো শুনে আমার ঠোঁটের কোণে গোজা সিগারেটটা আরেকটু হলেই পড়ে যাচ্ছিল। অনেক রকম ঝুট ঝামেলা আশঙ্কা করেছিলাম বটে, কিন্তু এটা হবে ভাবতে পারিনি। বাল্মীকিদাকে দেখে মনে হলো সেই সব থেকে বেশি হতাশ। আমরা জানি সব কাজ ফেলে বাল্মীকিদা শুধু স্বাধীনতা সংগ্রামী প্রতাপ মল্লিকের জন্যই শেষমেশ ভুবনগড় যেতে রাজি হয়েছিল। এই অকস্মাৎ মৃত্যু সংবাদে সে তখন বাকরুদ্ধ। ইনফ্যাক্ট আমরা সবাই তখন বাকরুদ্ধ, হতবাক। কেউ কারুর সাথে কোনো রকম কথা বলার অবস্থাতে নেই। শিবু শুধু সামনের দিকে তাকিয়ে গাড়ি চালিয়ে চলেছে। বেশ কিছুক্ষণ এভাবে চলার পর বাল্মীকিদা জিজ্ঞাসা করল, উনি কি অসুস্থ ছিলেন? কিভাবে মারা গেলেন? মানে এমনি অসুস্থ ছিলেন কি না তা তো জানি না স্যার। একটা পা ওই খোঁড়া ছিল আর কি, ওই ক্রাচ নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতেন। ভিতরে ভিতরে কি ছিল জানি না স্যার। মারা গেলেন কিভাবে? ওই বাড়ির চাকর বুধো, ও ভোর রাতে উপরের বারান্দাটা ধুতে উঠেছিল। আজ তো ওই ষষ্ঠী, ভোর থেকেই কাজের তাড়না লেগে যায়। সবাই রাত থাকতেই তাই উঠে পড়েছিল। ওপরের বারান্দা পেরিয়ে একদম ওই শেষের দিকের একটা ঘরে ছোটবাবুর থাকার ব্যবস্থা করা হয়েছিল। তো ওই বুধো ঝাঁটা বালতি নিয়ে বারান্দা ধুতে গিয়ে দেখে ঘরের বাইরে বারান্দার ওপরে ছোট কর্তা উপুর হয়ে পড়ে আছেন। তো সে চিৎকার করে ডাকাডাকি করলে আর সব চাকর বাকরেরা ছুটে আসে, ওকে ধরাধরি করে ঘরে নিয়ে যাওয়া হয়। বড়বাবু আবার ওই ঘুমের ওষুধ খেয়ে ঘুমন, তো আমরা জানি তার সকালে উঠতে বেশ কষ্ট হয়। ওই চিৎকার চেঁচামেচিতে তারও ঘুম ভেঙে যায়। সব কিছু দেখে বারান্দার ওপর থেকে তিনি আবার ভয়ে চেল্লাতে লাগলেন। বুঝলাম বড়বাবু বেজায় ঘাবড়েছেন। একে বুড়ো মানুষ, এবার ওনার ভালো মন্দ কিছু হয়ে গেলে একেবারে সর্বনাশ হয়ে যাবে। আমি তাড়াতাড়ি ওই ওপরের বারান্দায় গিয়ে ওনাকে সামলে ঘরে নিয়ে গিয়ে বসাই। ওনার সারা শরীর একদম ঠক ঠক করে কাঁপছিল আর বিড়বিড় করে ভবানী মায়ের নাম নিচ্ছিলেন। তা তুমি ডাক্তার ডাকলে? তুমি হয়তো ভুলে যাচ্ছ সাগর, জায়গাটার নাম ভুবনগড়। ওখানে চাইলেই কিন্তু হুট করে ডাক্তার পাওয়া যায় না। এখনও ওখানে কোনো সরকারি স্বাস্থ্যকেন্দ্র নেই, তা তুমি জানো? ওখানে লোক অসুস্থ হলে স্থানীয় মানুষ আজও নাকি ভবানী মন্দিরের গায়ে লেগে থাকা গাছের শেকড় বেটে খায়। ওখানে তুমি পাবে ডাক্তার, তাহলেই হয়েছে। আপনি ঠিকই বলেছেন স্যার, তবে এখন অবস্থাটা খানিকটা বদলেছে। ডাক্তার গোটা গ্রামে একজনই আছেন, তাও আবার ওই গ্রামের শেষ প্রান্তে 3 ক্রোশ দূরে। ডাক্তার মানে ওই হাতুড়ে ডাক্তার আর কি। তিনি এলেন? আজ্ঞে, মানে তেনাকে আনতে গিয়েই তো আমার এখানে আসতে দেরি হলো বাবু। তা তিনি বডি দেখে কি বললেন? ডাক্তার কি বলল তা আমি কি করে জানবো স্যার? আমি তো ওনাকে নামিয়ে দিয়েই আপনাদের আনতে বেরিয়ে এলাম। তাতেই কত দেরি হয়ে গেল বলুন তো। দুপুরের খাবার সময় পেরিয়ে গেল। বড় কর্তা তো কালী আমায় বলে রেখেছেন ওর নাতি আর তার বন্ধুরা আসবেন। আচ্ছা, ভালো কথা, আপনাদের মধ্যে বড় কর্তার আত্মীয় কোনজন? রক্তের সম্পর্ক না থাকলেও যদি আত্মীয় ধরা হয় তাহলে আমিই সেই হতভাগ্য ব্যক্তি যে জেনে শুনে পুজোর সমস্ত প্ল্যান চৌপাট করে এই গোবিন্দপুরের উদ্দেশ্যে চলেছি। প্রীতমের রাগের বহর দেখে ওই অসময়েও আমার হাসি পেল। নদীর দিকে চেয়ে দেখলাম সেও মুচকি মুচকি হাসছে। মারুফও হাসি চাপার চেষ্টা করছে। একমাত্র বাল্মীকি তার মুখ গম্ভীর। প্রীতমের কথার পরে শিবু বুঝল কিনা জানি না,
কিন্তু কপালে হাত ঠেকিয়ে একবার হাসি মুখে প্রীতমকে পেন নাম ঠুকল। মোহনী আত্মীয় বলে কথা। বাল্মীকিদা এমনিতে খুব একটা সিগারেট খায় না। এই সময় ওর হঠাৎ নিকোটিনের প্রয়োজন হলো কেন জানি না। আমার থেকে চেয়ে একটা সিগারেট ধরিয়ে জিজ্ঞাসা করলো, ডাক্তার কি বলল তুমি কিছুই জানো না? আগে গাড়ি নিয়ে বের হওয়ার আগে শুনলাম ওই লোকজন বলা বলি করছে আর কি, মাঝরাতেই নাকি সব শেষ হয়ে গেছে। বোধহয় হার্টের ব্যামো ট্যামো ছিল, হার্ট অ্যাটাকেই নাকি মরেছেন। এর বেশি আর কিছু শুনিনি স্যার। বাল্মীকিদা কিছুক্ষণ আর কোনো প্রশ্ন করল না, শুধু নিঃশব্দে ধোঁয়া ছেড়ে যেতে লাগলো। আমাদের মুখেও কথা জোগাচ্ছিল না। হতবম্বের মতন বাইরের দিকে তাকিয়ে সবুজ দেখছিলাম আমি। খানিকক্ষণ এভাবে চলার পর বাল্মীকিদা আবার বলল, আচ্ছা, এখন ও বাড়িতে তোমার বড় কর্তা ছাড়া ওর আত্মীয় স্বজন বা মল্লিক বাড়ির কেউ নেই? সবই চাকর? এখন কি আর আগের দিন আছে বাবু? এককালে আত্মীয় স্বজনে সারা বাড়ি গম গম করত, 200টা ঘরও তখন কম পড়ত, সবাইকে থাকতে দিতে হিমশিম খেতাম। এখন তো পুরো বাড়ি খা খা করছে, সব কটা ঘর আর থাকার মতো অবস্থাতেও নেই। ওই বুড়ো কেয়ারটেকার আর বাগানের মালি মিলে এত বড় বাড়ি দেখাশোনা করতে পারে কখনো? দক্ষিণারঞ্জনের নিকটাত্মীয় কেউ নেই? আগে খুব কাছের বলতে ওর এক বোন আছে, বেধবা, লিলুয়াতে থাকেন, তিনি এসেছেন। বেধবা মানুষের তো আবার ওই সব কাজ করার ইয়ে নেই, তো উনি দাঁড়িয়ে থেকে ওই চাকর বাকরকে দিয়ে সব করান। আর আছে ওই বড় কর্তার এক ভাগ্নি আর ভাগ্নি জামাই, ওই তেনারা ওই কানাডা না ওই কোথা থেকে কাল সকালেই আসছেন। প্রতিবার পুজোর কটা দিন ওনারা এখানে আসেন, পুজোটা কাটিয়ে আবার ফিরে যান। ব্যাস, আর কেউ নেই? না, নিজের লোক আর কেউ নেই স্যার। ওই সারা বছর কলকাতাতেই কেউ দেখা করতে আসেন না। বুড়ো মানুষটা একলা একলা সব কিছু আগলান, বিয়ে থা তো করেননি, কাছের আর কেউ নেই, সব হয় মারা গেছেন, আর না হয় এমনভাবে সারা দেশে ছড়িয়ে গেছেন যে তেনাদের আসার ফুরসতি হয় না। তাই আপনারা আসবেন শুনে বড় কর্তার আনন্দের সীমা ছিল না। আমায় পই পই করে বারবার বলে রেখেছিলেন ও দোতলার ওপরের দক্ষিণের ঘরগুলো যেন খুলে রাখি, সব কিছু ওই পরিষ্কার টরিষ্কার করে রাখি, আপনাদের যেন কোনো অসুবিধা না হয়, এই সব আর কি। একটা জিনিস খেয়াল করলাম, এই মধ্যবয়সী ড্রাইভারটি বেশ গুছিয়ে কথা বলতে জানে, মুখের ভাষাটিও ঝরঝরে। এখানকার লোক হয়েও বহু বছর কলকাতায় থাকার ফলে এই উন্নতি। আরেকটা জিনিসও অনুমান করতে পারছি, বহু বছর দক্ষিণারঞ্জনের সাথে থাকার ফলে ওর উপরে এক অন্যরকম মায়া পড়ে গেছে শিবুর। মনে হয় মনিবকে অসম্ভব ভালোবাসে সে। এত বড় পুজো, এত ঝক্কি, এই কজন লোক মিলে সামলাতে পারেন? কি যে বলেন বাবু, টাকা থাকলে এই দুনিয়ায় কিছু অসম্ভব থাকে? আর আর মল্লিকদের এখনো যা সম্পত্তি আছে আপনি ভাবতেও পারবেন না স্যার। পূর্বপুরুষ আর মা ভবানীর আশীর্বাদে ওদের টাকা এখনো গুণে শেষ হবে না। টাকা ভোগ করারই কেউ নেই স্যার। হ্যাঁ, সব কিছু বাদ দিয়ে থুয়ে আপনি যদি শুধু ওই ভুবনগড়ের মল্লিক বাড়ির কথাটাই ধরেন, শুধু ও বাড়িতেই যা সম্পত্তি আছে, মানে ওই সোনা দানা, দামি দামি জিনিসপত্র, সেসব বিক্রি করে বিলিয়ে দিলেই ভুবনগড়ের গরিব আদিবাসী মানুষগুলোর আর কোনো দুঃখ থাকবে না। কথাটা বলে শিবু খানিকটা সংযত হয়ে উঠল। হয়তো ভাবল ও বলতে বলতে বেঁফাস কিছু বলে ফেলেছে। ও জিভ বার করে গদগদ স্বরে প্রীতমের দিকে তাকিয়ে বলল, কিছু মনে করবেন না বাবু, ছোট মুখে খানিক বড় কথা বলে ফেললাম। আমরা চাকর বাকর মানুষ, আমাদের হয়তো এসব কথা বলা সাজে না। আমি মনে মনে ভাবলাম
শিবু লোকটা বেজায় বিচক্ষণ, বুদ্ধিমান। ও নিজের মনিবকে ভক্তি শ্রদ্ধা করলেও ভুবনগড়ের অসহায় গরিব মানুষগুলোর কথা এখনও ভাবে। তাদের নিয়ে চিন্তা না করলে এই কথাটা ওর মুখ দিয়ে বার হতো না। এই কথার মধ্যে দিয়ে গ্রামের না খেতে পাওয়া অসহায় মানুষগুলোর প্রতিনিধি হয়ে ও আমাদের সমাজের অর্থনৈতিক বণ্টনের বিরুদ্ধে কিছুটা প্রতিবাদ করল যেন। বাল্মীকিদা শিবুর কাঁধে হাত রেখে ওকে আশ্বস্ত করে বলল, না না, ও নিয়ে তুমি কিছু ভেবো না। আমি জানি তুমি কিছু ভুল বলছো না। তুমি তো টাকার কথা বললে, আমি কিন্তু টাকার কথা বলছি না। আমি বলছি লোক বলের কথা। একটা বনেদি বাড়ির দুর্গাপুজো তো কম ঝক্কির না। আপনি একবার আমাদের গ্রামে গেলে আর এ কথা বলতেন না স্যার। ভুবনগড়ের রাজবাড়ির পুজোয় লোকের অভাব, হ্যাঁ, সেই ছেলেবেলা থেকে দেখে আসছি। দুর্গাপুজোর সময় সারা গ্রামের হাজার লোকের ঢল নামে ওই মল্লিক বাড়ির দালানে। ওই 4 দিন সবাই ওই মল্লিক বাড়ির পুজো নিয়েই মেতে থাকে স্যার। হাতে হাতে সব কাজ করে দেয়। বড় কর্তাকে এসব নিয়ে ওই চিন্তাও করতে হয় না। কিন্তু কিন্তু এবারে কি এবারে? এবারে তো স্যার পুজোটাই আটকে গেল। এরকম কোনোদিনও হয় না। মল্লিকগড়ের দুর্গাপুজো আজ পর্যন্ত কোনো বাধা পড়েনি, এই প্রথম। মা ভবানীও 4 বছরে একবারই পুজো পান, ওই দুর্গাষ্টমীর রাতে। তাও হয়তো এবার বন্ধই থাকবে। আচ্ছা, পুজো কি একেবারেই হবে না? কি করে হবে স্যার? যিনি মরলেন তিনি তো এ বাড়িরই ছোট ছেলে। অসুচ বলেও তো একখানা ব্যাপার আছে স্যার। এর মধ্যে পুজো হয় কি করে? কথাটা ঠিক। হুট করে পরপর এমন সব ঘটনা ঘটে গেল, সব কিছুই একেবারে তালগোল পাকিয়ে গেল। ভেবেছিলাম বনেদি রাজবাড়ির প্রাচীন পুজো দেখতে পাবো, হুট করে সব কিছু ঘেঁটে গেল। এই প্রথম আমার মনে হলো প্রীতমের কথাই ঠিক। পুজোটাই যখন বন্ধ হয়ে গেছে তখন আর ওখানে যাওয়ার কোনো মানেই হয় না। ওখানে যাওয়া 2টো অ্যাট্রাকশন ছিল। 1, প্রত্যক্ষ স্বদেশী নেতা জেল ফেরত প্রতাপ মল্লিককে চাক্ষুষ করা, আর 2, ওই প্রাচীন দুর্গাপুজো। দুটোর কোনোটাই আর হবে না। বাল্মীকিদা তবু যে কেন যাওয়ার গোঁ ধরে বসে আছে জানি না। এইসব কথা ভাবতে ভাবতে বেশ কিছুটা সময় পার করে ফেলেছি। কেউ কোনো কথা বলেনি। চমক ভাঙল বাল্মীকিদার প্রশ্নে। আচ্ছা শিবু, ওই লোকই যে প্রতাপ মল্লিক, মানে মল্লিক বাড়ির ছোট ছেলে, এই নিয়ে কোনো সংশয় নেই তো? না স্যার, তা নেই। বড় কর্তার মুখের সাথে তো একদম হুবহু মিল। একই গরম, মানে চামড়ার রঙও এক। ফারাক শুধু ওই পায়ে। ওর একটা পা অকেজো। ভাই না হলে অমন মিল হয় স্যার। বাল্মীকিদা আর কোনো প্রশ্ন করল না। জানলার দিকে মুখ করে গুনগুন স্বরে কিশোর কুমার ভাজতে লাগলো। হে সুহানা ইহাঁ কল ক্যা হো কিসনে জানা। গাড়ি যত সহজ ছাড়িয়ে সামনের দিকে এগিয়ে চলেছে, দূরের দৃশ্যপট বদলে যাচ্ছে দ্রুত। একটু আগেও দূর থেকে দেখা যে ন্যাড়া পাহাড়টা ছোট ছিল, সেটা ক্রমশ বড় হয়ে আমাদের দিকে এগিয়ে আসছে। নদী আমার কাঁধে মাথা রেখে চোখ বুঝল। কি হলো তারপর জানতে হলে শুনতে হবে গল্পের 2য় তথা অন্তিম পর্ব। শুনছিলেন লেখক অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বাল্মীকি সিরিজের প্রথম উপন্যাস ইনসমনিয়ার প্রথম পর্ব। গল্পের 2য় তথা অন্তিম পর্বে ডিটেলস দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে। চেক আউট করতে ভুলবেন না। কেমন লাগলো আজকের গল্প জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান কমেন্টসের মাধ্যমে। আর যদি খুব ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাতে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আজকের গল্পে যেসব কলাকুশলীরা অভিনয় করেছেন তাদের ডিটেলস দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। আজকের গল্পটির বেতারনাট্য রূপ দিয়েছে দিশানি, শব্দ সংযোজন এবং আবহে দাস স্টুডিও, প্রচার অলঙ্করণে প্রীতম, সমগ্র পরিকল্পনা এবং পরিচালনায় আমি সন্তু।
তাহলে আজকের জন্য এটুকুই। ফিরছি গল্পের দ্বিতীয় তথা অন্তিম পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের চ্যানেল রাজদেবী 2.0।